আজকে আমার দায়িত্ব একটু অন্যরকম হয়েছে। এটা আশিসদাই আমার দায়িত্ব, প্রত্যেকবার টিম সাজায় আশিসদা এক এক রকমভাবে, কখনো কাউকে ওপেন করতে হবে, বোলিং করতে হবে, এরকম হয়। তো এই দফাতে আমার ভূমিকাটা পড়েছে যেটা, সেটা আলাদা। আমি উদ্বোধনে এসেছি, সেমিনারে বলেছি, এইবারে আশিসদা বলেছি না, যে সেমিনারটা হবে সেইটা আমাকে সকলের সঙ্গে পরিচয় করাতে হবে, এবং মাঝে মাঝে কিছু কিছু আমার কাজ থাকবে, সূত্র ধরে দেওয়া ইত্যাদি। তো তিনজন খুব বিশিষ্ট মানুষ আমাদের এখানে রয়েছেন। তার মধ্যে স্যামুয়েল এসেছেন অস্ট্রেলিয়া থেকে। আজকে ওনার এই প্রসঙ্গে বলে রাখি, আজকে ওনার আসাটা এখানে শিডিউল্ড ছিল না, ইট ওয়াজ নট শিডিউল্ড, but he has joined this seminar on my request. So, so I deserve a clap on that. So, and we have Lakiji Gupta with us. Lakiji Gupta কে এখন আমাদের বেঙ্গলে সবাই চেনে। ওর ক্ষেত্রে আমি একটু বাংলা বলার স্বাধীনতা নিতে পারি, কারণ ও বাংলা খানিকটা জানে বলে দাবি করে। কীরকম জানে সেটাও বলে আমরা দেখব, তাহলে বুঝতে পারা যাবে। কারণ আমার এক বন্ধু ওরকম একবার বলেছিল, আমি বললাম যে ওরকম গিটার বাজানো শিখছে, আমি বললাম তুই একটা গালি দিয়ে দৌড়ে দেখাবি আমাকে যে স্পেনের রাস্তায় তুই স্প্যানিশ শিখেছিস কি না। হ্যাঁ, তাতে যদি ও লোকে তাড়া করে, হ্যাঁ যদি তাড়া করে, তাহলে বুঝতে হবে ঠিক মতো শিখতে পেরেছো, তাই না? তো আমরা লাকিজিকে ওরকম দু একটা জিনিস সুযোগ দিয়ে দেখব। লাকিজি এখানে গোবরডাঙ্গাতে নামার পর থেকেই ভিড় হয়ে যায়, লোকজন ভিড় করতে থাকে। আজকেও ভ্যানওয়ালার সঙ্গেও গল্প করতে করতেই এসেছে অ্যাজ ইউজুয়াল। এবং যখন আমি এখানে এসেছি তখন হি ওয়াজ ডুইং আ হি ওয়াজ ডুইং আ ওয়ার্কশপ, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আই ওয়াজ ওয়াচিং দ্যাট ফ্রম ওভার। সো অ্যান্ড আর সুভাষিসদা এখানে রয়েছে। সুভাষিসদার ব্যাপারে খুব বেশি কিছু বলবো না, কারণ তাহলে সুভাষিসদাকে বলতে দেওয়া হবে না। উল্টো দিক থেকে দাঁড়িয়ে থাকতে হবে, সুভাষিসদাকে রান করতে দিতে হবে। তো আরেকটা ব্যাপারে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, স্যাম যে জয়েন করেছে, আর স্যাম হ্যাজ জয়েন, সেটা হচ্ছে যে সুভাষিসদার ব্যাপারে আমি ওকে বলেছি যে এই যে ব্লাইন্ড থিয়েটারটা নিয়ে সুভাষিসদা কাজ করে, এটা তোমারও জানাটা খুব জরুরি ছিল। ওর আজকে শিডিউল ছিল না, কিন্তু ও আজকে জয়েন করেছে। হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দোজ থিংস, যে হাউ ইউ ইন্টারেক্ট উইথ দেম অ্যান্ড হাউ ইউ অর্গানাইজ দিস থিংস। সো আওয়ার টপিক টুডে ইজ মাই জার্নি, মাই থিয়েটার। তো আমি প্রথমে মনে হয় আমাদের লাকি বলুক, লাকি বলতে শুরু করুক। তো লাকির কথা আমরা শুনবো। স্যাম উইল বি জয়নিং আফটার দ্যাট। তারপরে সুভাষিসদাও বলবে। তো এর মাঝখানে কিছু কিছু মানে সন্ধে হবে, অন্ধকার নামবে, মশা কামড়াবে, তখন মাঝে মাঝে অন্যদের মনেও নানা প্রশ্ন উঠবে, আমার মনেও প্রশ্ন উঠবে। সো আই উড বি স্টার্টিং বাইটিং দেম লাইক মসকিউটোস উইল কাম। তো এভাবে শুরু হোক জিনিসটা, তারপরে দেখা যাবে। আমি প্রথমে লাকিজিকে বলছি, যাকে আমাদের সারা ভারত অলরেডি জানে, যে মা বুঝে টেগর বানাদে, যেটা প্রায় গিনিস বুকে যাওয়ার দিকে চলেছে, প্রায় 1,500 শো এখন, তাই তো? 1 হ্যাঁ, তো এরকম 1,500 শো প্রায় ওর হয়ে গেছে। তো এটা এটা অদ্ভুত একটা ঘটনা, যে মানুষ একের পর এক দেখে চলেছেন ওর এই শোটা। ওর জার্নিটা খুব অসাধারণ একটা জার্নি। সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ ওকে জানেন। এই কদিন আগেই ও আমাদের কলকাতাতে নান্দিকারে তো হবে শোটা, নান্দিকারে শো হবে। সেটা অনেকবার আমরা দেখেছি। কলকাতার মানুষ পরিচিত, এখন গোটা বাংলার মানুষই পরিচিত। সো আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট হিজ জার্নি অফ থিয়েটার। সো লাকিজিকে আমি মাইক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। मेरे जो when I start traveling to India, at that time I just have one idea with me, so I have a small story. I start traveling to different places and start narrating story. But day after tomorrow I will be performing 412th performance of my show that happened in Bengal only. In total it is around 1,300 plus. So my journey started, this Bengal journey started from Gobardanga actually. हिंदी में बोलता हूँ, बाद में ट्रांसलेट कर। तो जब मैं पहली बार कलकत्ता में आया लगभग 2011 में, तो 1-2 शो करके चला गया। फिर मुझे लगा कि मुझे फिर वापस आना चाहिए यहाँ पे। तो जब मैं कलकत्ता में आया, किसी को जानता नहीं था। फेसबुक पे 2-3 कुछ लोग थे जिनसे मेरी बात होती थी कि मैं परफॉर्मेंस करने के लिए आऊँगा। पर जब यहाँ पर आया और बहुत सारे ग्रुप्स में गया, कलकत्ता के ऑलमोस्ट सभी ग्रुप्स में गया, और मेरे पास एक बैग होता था कंधे पर। मैं जाकर सीधा लोगों से कहता था कि मैं एक परफॉर्मेंस करता हूँ, आधे घंटे 40 मिनट का परफॉर्मेंस है, मुझे कुछ नहीं चाहिए आपसे, सिर्फ मुझे थोड़ा सा ऑडियंस चाहिए।
अगर आप अपने ग्रुप में आपके पास 20 लोग हों तो मैं 20 लोगों के लिए परफॉर्मेंस दिखा सकता हूँ। तो ऐसे ही मैंने बहुत सारे ग्रुप्स में जाके ऐसे बोलना शुरू किया। पहले लोग थोड़ा घबराते थे, डरते थे, कुछ जम्मू कश्मीर से आया है, पता नहीं कौन है क्या है, पर किसी ने भी स्टार्टिंग में मौका नहीं दिया। तो फिर मुझे बीच में एक बार आशीष सर मिले कलकत्ता में, तो वो शायद बंगाल में मेरा तीसरा या चौथा परफॉर्मेंस था जो मैंने यहाँ गोबरडंगा में किया था 2012 में, 12-13 में। ये मेरी जो यात्रा है थिएटर की, मैंने थिएटर प्रोसीनियम थिएटर लगभग 8-9 साल जम्मू में किया, 2000 से लेके 2009 तक। और हमारा जो शहर है जम्मू शहर, जिस तरह से आपका ये पूरा इलाका है बंगाल का, हर जगह नाटक हो रहा है, हर जगह कोई थिएटर ग्रुप है। हमारे तो जो प्रॉब्लम पिछले 50 साल से चल रही है, आप जानते हैं किस तरह के प्रॉब्लम, पॉलिटिकल प्रॉब्लम और अलग अलग तरह की प्रॉब्लम है। तो उस बीच में थिएटर कभी होता है 2 साल 4 साल, फिर 4 साल बंद हो जाता है। कई सारे ऑडिटोरियम थे, 1990 के दशक में बहुत सारे ऑडिटोरियम जला दिए गए, बंद कर दिए गए, सिनेमा हॉल बंद कर दिए गए। तो वहाँ पर ऐसा कोई रेगुलर थिएटर नहीं है। सिर्फ जम्मू, जो जिस स्टेट में, जिस सिटी से मैं हूँ, वहाँ पर 3 या 4 ग्रुप एक्टिव हैं। तो वो भी साल में एक या 2 प्रोडक्शन करते हैं, उसके बाद कुछ नहीं करते। तो फिर 10 साल थिएटर करने के बाद मुझे लगा कि अब मैं क्या करूं, क्योंकि काम ही नहीं है कोई। घर वाले पूछते हैं, जब मैं 10 साल थिएटर को दिया, उसके बाद घर वाले पूछते हैं आप क्या करना है आगे, आप क्या करोगे। तो कुछ काम नहीं होने की वजह से फिर एक साल के करीब मैंने थिएटर छोड़ दिया और एक जॉब करने लगा एक प्राइवेट कंपनी में। पर मन नहीं लगा वहाँ पर, लगा कि खुद से कुछ करना है। तो ऐसे करते करते मैंने एक प्रोडक्शन बनाया, एक पंजाबी स्टोरी पर बेस्ड, माँ मुझे टैगोर बना दे, 7 लोगों को लेके। और हमने एक इंटीमेट स्पेस पे इसका शो किया। थोड़े थोड़े कुछ पैसे डोनेशन कलेक्ट करके हम फर्स्टली आई स्टार्टेड दिस प्रोडक्शन विद 7 people in Jammu, and we collected some donation from different people, and we booked a small intimate space where we performed our first performance. Idea was that we were thinking that after this performance we will go to different places and we will perform for a different audience with 7 people. But after the second day, 3 actors got a small project in television, and they left 3 people. Now we have only 4 people. Then we decided that let's start with the 4 people. Then again I designed this production for 4 people, and after 3 show I lost 2 more. At the end I got I have only 2 people, I am and one other performer. Then I suggested that performer, then you perform and I will direct you. Let's start a solo performance. That there is a very handsome boy, Saurav. He's in Bollywood film right now. He acted this performance, "Maa Mujhe Tagore Bana De," as a solo performance, and he did 3 or 4 shows in some schools there. After that, he got some work in Mumbai, and he also left theatre. After that, I just thinking there is no hope for theatre, what to do. So after that, I started narrating this story in different schools. I usually travel to schools near my house and just talk to schools. I talk, just give me 10 minutes or 15 minutes, I will narrate a small story for your children. Then slowly I got this idea, being a storyteller, I can perform at any space and without any stage or without any technical thing. Even I can perform outside on the roadside. If some people are standing there, I can perform there. So slowly I got some motivation. Then I started this journey from Jammu. So उसके बाद जब मैं जम्मू से निकला, when I left my home with only with one my single bag,
तो आई थिंकिंग दैट आई एम गोइंग टू दिल्ली एंड आई विल परफॉर्म इन दिल्ली. उस समय मेरे पास एट दैट टाइम आई हैव नो मनी. इवन आई समटाइम्स आई even get some money in my pocket for my lunch or breakfast or dinner. I simply think that I will go to any place and I will just perform my show and just earn some money, then I will travel. So शुरुआत में ऐसा ही लगभग 1 साल तक इसी तरह से चलता रहा. कई बार ऐसा होता था कि पैसे ख़त्म हो जाते थे, पैसे बिल्कुल नहीं होते थे, तो कई दिनों तक स्टेशन पे सोना. और एक बार तो ऐसा हुआ कि वन डे आई एम टोटली आई हैव नो मनी विद मी. आई एम जस्ट स्लीपिंग इन a railway station, and at that night I had just 10 rupees in my pocket. I was so hungry. I'm just thinking, if tomorrow I will not get any show, what will I do? So उस समय एक सामने एक पूड़ी वाला पूड़ी बेच रहा था. तो मैंने उससे कहा जाकर कि दादा আমাকে खूब खेदे पेचे, बहुत भूख लगी है और पैसे नहीं है मेरे पास. तो बोला कोई बात नहीं, खा लो. मैंने कहा नहीं, ऐसे नहीं खाऊंगा. मैं ऐसा करता हूँ, अभी ट्रेन आने वाली है, मैं आपके साथ थोड़ी आपकी हेल्प करूँगा पूड़ी बेचने में, उसके बाद आप मुझे कुछ खाने के लिए दे देना. तो हंसने लगा. उसने देखा इतने अच्छे कपड़े पहने, अच्छे घर का लड़का है, ऐसा काम क्यों करेगा. तो मैंने कहा सच में मुझे भूख लगी है, मुझे खाने के लिए कुछ दे दो. तो उसने कहा आप खा लो, मैं पैसा मत दो आप, कोई बात नहीं, खा लो. मैंने कहा मैं ऐसे नहीं खाऊंगा, आप मुझे, मैं आपकी थोड़ी हेल्प करूंगा, फिर आप मुझे कुछ खाने के लिए दो. ट्रेन आई, हम दोनों लोगों ने वो पूड़ी के ऊपर छोले रखे होते हैं, ऐसे करके पैक किया होता है. हम दोनों लोग गए, मैं उसके साथ साथ ट्रेन में जा रहा था. तो हम लोग वो कुछ 10 मिनट वो गाड़ी वहाँ पे रुकी और 10 मिनट में वो पूड़ी बेची. और पूड़ी बेचने के बाद बाहर आए तो मुझे लगा कि कुछ और रखा होगा खाने के लिए उसके पास. जब आया देखा उसका पूरा स्टॉल खाली था. तो मैं बड़ा उदास हुआ. मैंने कहा पूड़ी भी बेची और खाने के लिए कुछ भी नहीं बचा. तो फिर उसने नीचे से अपना टिफ़िन निकाला, घर से खाना लाया था, तो हम दोनों ने खाना खाया. फिर मैं उस रात को सो गया. अगले दिन सुबह गया और एक स्कूल में शो हुआ, वहाँ से कुछ पैसे मिले. मैं वापस स्टेशन पे आया. तो जब स्टेशन पे आया तो वो जो स्टेशन पे वो उस आदमी को ढूंढ रहा था मैं, तो वो आदमी मेरे को कुछ 1 घंटे के बाद मिला वहाँ पे. तो फिर मैंने जाकर उसको बताई अपनी सारी कहानी, में ऐसे ऐसे करके ट्रैवल कर रहा हूँ. तो उसने कहा कि एक काम करो, तुम्हारे पास तो पैसे नहीं है, ऐसे रोज़ रोज़ तुम स्टेशन पे सो नहीं सकते, तो मैं एक काम करो, मेरे घर में ना मेरे छत के ऊपर एक छोटा सा कमरा है, तुम वहाँ पे जाके सोया करो रात को, और जिस दिन तुम्हारे पास काम नहीं होता तुम मेरे पास आ जाओ. तो वो टाइम जो था बिल्कुल बिगनिंग टाइम था, जो जब मैं इस तरह के थिएटर को सीख रहा था कि कैसे एक आर्टिस्ट कैसे सरवाइव कर सकता है अपनी फॉर्म को, अपने सिर्फ एक परफॉर्मेंस को लेके. वो बिल्कुल बिगनिंग टाइम था. और उस टाइम पे जो इस तरह का स्ट्रगल जो देखने को मिला, उसने मुझे बहुत इंस्पायर किया. तो कई दिनों तक मैं इसी तरह से उस आदमी के घर पे जाके रहता, और फिर दिन में जाके कुछ स्कूलों में बात करता, 1-2 बार शो हो जाता, कुछ पैसे सेव करता, फिर वो पैसे सेव करके फिर आगे ट्रैवल करता. तो ये 2010 से लेकर 2015 तक लगातार इसी तरह से मैं घूमता रहा. एक किस्सा मैं आपको बताऊंगा, आपको बहुत इंटरेस्टिंग लगेगा. फिर आप थोड़ा बाद में ट्रांसलेट कर देना. एक बार ऐसे ही मैं घूमते घूमते जयपुर पहुंचा. जयपुर में लगभग 7-8 दिन तक रहा वहाँ पे. तो जो पैसे थे मेरे पास सेविंग, वो होटल के कमरे में उनमें खर्च होने लगे. अब शो नहीं हो रहा था वहाँ पर, एक्चुअली वहाँ पे वेकेशन छुट्टियों का टाइम चल रहा था. कई जगह पे ट्राई किया, कोई शो नहीं हुआ. संडे का दिन था, तो मैं ऐसे मार्केट से निकल रहा था, और मार्केट ख़त्म हुई और सामने ऐसी बड़े बड़े जो बिल्डिंग है वो आना शुरू हुई है. वहाँ पर एक कॉम्प्लेक्स था, बहुत सुंदर सा हाउसिंग कॉम्प्लेक्स. उसको देख के मेरे दिमाग में एक आइडिया है कि क्या ऐसा हो सकता है कि मैं किसी घर में जाऊं और किसी घर में जाके बेल करूं और उनसे कहूं कि मैं एक
स्टोरी टेलर हूँ। मैं आपके घर में एक कहानी सुनाना चाहता हूँ आप लोगों के लिए, जितने भी आप लोग घर में हैं। तो अगर वो एग्री करते हैं तो मैं ये जब कहानी सुनाऊंगा उनको, तो अगर उनको अच्छी लगेगी तो मैं उनसे कहूँगा कि आप मुझे हेल्प करिए मेरे शोज़ और जगह करवाने में। कभी दिमाग में ऐसा सोचा ही नहीं कि कभी ऐसा हो सकता है क्या, मगर डर भी है कि हो सकता है कि सामने वाला आदमी क्या क्या रिस्पॉन्ड करेगा। तो सामने गेट के ऊपर एक गार्ड है, अब मैं उसको क्या बोलूँगा कि अंदर कैसे जा रहा हूँ। तो मैं धीरे धीरे मेन गेट के पास गया, तो वहाँ सामने 10 फ्लैट थे वहाँ पे, उनके नाम लिखे हुए थे, लिस्ट लिखी हुई थी। फर्स्ट फ्लोर पे एक नाम था श्रीवास्तव जी, तो मैंने वो नाम याद कर लिया और गेट पे गया और उसने पूछा हाँ भाई कहाँ जा रहे हैं। मैंने कहा श्रीवास्तव जी के पास जा रहा हूँ, फर्स्ट फ्लोर। बोला साइन करो। मैंने एंट्री की और चला गया। ये तो खैर मतलब लीगल बात नहीं है, तो गलत भी हो सकता है, मैं उनको जानता भी नहीं और मैंने उनका नाम लिया। तो मैं फर्स्ट फ्लोर से ऊपर गया और सामने श्रीवास्तव जी का कमरा है और मुझे वहाँ जाके लगा मुझे वापस लौट जाना चाहिए, कुछ भी गड़बड़ हो सकती है। मे बी वो ये कह दे कि ये कोई चोर है, चोरी करने के लिए आया है, तो मुश्किल हो सकती है। फिर भी मैंने हिम्मत करके बेल बजा दी। बेल बजाई, 1 मिनट के बाद एक आदमी बाहर निकला, पूछा हाँ जी क्या बात है। मैंने कहा सर नमस्ते, मेरा नाम लक्की गुप्ता है, मैं जम्मू का रहने वाला हूँ और मैंने अपना 2 मिनट में इंट्रोडक्शन दे दिया उनको। मैं एक स्टोरी टेलर हूँ, ट्रैवल करता हूँ, परफॉर्म करता हूँ। तो ठीक है, तो आप यहाँ क्यों आए। मैंने कहा सर आप 1 मिनट दीजिए। मैंने अपना बैग नीचे रखा, वहाँ से फाइल निकाली एक, उसमें कुछ प्रेस कटिंग और वो सब रिपोर्ट्स वगैरह होती है, तो वो मैंने उनको फाइल दिखाना शुरू किया। वो बोले मैं आपको समझ नहीं पा रहा हूँ कि आप मेरे को ये बातें क्यों बता रहे हैं। मैंने कहा सर मैं एक्चुअली एक छोटा सा एक्सपेरिमेंट करना चाहता हूँ, मैं आपके घर में एक परफॉर्मेंस करना चाहता हूँ। वो आदमी थोड़ा सा शॉक हो गया। उसने भी कभी ऐसा सुना नहीं होगा पहले कि ऐसे कोई आकर बोले कि मैं आपके लिए परफॉर्म करना चाहता हूँ। तो बोला कि आप अंदर कैसे आए। मैंने कहा सर वो गेट से वो एंट्री करके आया। उसने नीचे देखा गार्ड को, बोला आप 1 मिनट रुको। अंदर गया, उधर से उसने फ़ोन करके गार्ड को बुलाया। तो फिर मैंने जाके उनको बताया, मैंने कहा सर ऐसा है, मैं इसी तरह से जाके लोगों से बात करता हूँ, तो अगर आपको बुरा लग रहा हो, अगर मैंने आपको डिस्टर्ब किया हो तो मैं चला जाता हूँ। बोला नहीं नहीं आप रुकिए। तो उस आदमी ने और 2 मिनट मुझे दिए, 2 मिनट मेरी बात ध्यान से सुनी, फिर मेरी आईडी वगैरह सब चेक की और सारे वो डॉक्यूमेंट देखे। उसके बाद बोला कि 2 मिनट रुको। अंदर गया, अंदर जाकर अपने फैमिली से बात की होगी, तो फिर बाहर आया, फिर आकर बोला देखो भैया मैं आपकी बात समझ गया, मगर हमारे घर में सिर्फ 2 लोग हैं, मैं और मेरी बीवी और एक 6 साल का बच्चा, तो क्या आप इनके लिए, हम तीनों के लिए परफॉर्म करेंगे। मैंने कहा सर हाँ आधा घंटा दे दीजिए, आधे घंटे से भी कम टाइम लूँगा। तो वो मेरा पहला एक्सपीरियंस था कि जहाँ पर 400-500 बच्चों के सामने परफॉर्म करता हूँ और एकदम से एक घर के अंदर एक बिल्कुल नई स्पेस के ऊपर अजीब तरह की कंडीशन है, और वो आदमी क्या सोच रहे हैं, वो देखने वाले क्या मेरे लिए सोच रहे हैं, वो क्या रिस्पॉन्ड करेंगे, मुझे कुछ नहीं पता। मैं अंदर गया और वो एक ऐसा एक्सपीरियंस था, मैं आपको एक्सप्रेस नहीं कर सकता कि वो उस समय क्या एनर्जी मेरे अंदर, कहाँ से वो एनर्जी और किस तरह से मैं इम्प्रोवाइज़ करने लगा उस कंडीशन के साथ। आधे घंटे के बाद जब मैंने कहा कि अब ये परफॉर्मेंस ख़त्म हो गया, वो दोनों लोग, बच्चा भी बैठा वहाँ पे, वो तीनों लोग ऐसे स्टन बैठे हुए हैं, उनको कुछ समझ, वो कुछ बोल नहीं रहे हैं। तो मैंने कहा सर अब मेरा ये इतनी सी कहानी है। तो आदमी उठा, आदमी वहाँ से आया मेरे पास, मुझे गले लगाया, मुझे बिठाया, चाय वाय पिलाई और फिर हमने 10-15 मिनट मैंने और उनसे बातें की और मुझसे पूछने लगे आप ऐसा कैसे करते हैं, क्यों करते हैं। फिर मैंने उनसे विदा ली। मैंने कहा सर ये मेरा नंबर है, अगर आप कुछ स्कूल्स में किसी के साथ जान पहचान हो तो मेरी कुछ 2-4 स्कूलों में मेरे शो के लिए बात करिएगा। उसने कहा 1 मिनट रुको। अंदर गया, अंदर से एक इन्वलॉप लेकर आया, वो इन्वलॉप मेरे के हाथ में पकड़ाया, बोला ये तुम्हारे किराए भाड़े के लिए थोड़ा सा कुछ है इसमें, और मेरा कार्ड है, मुझे कल सुबह फ़ोन करना।
मैं गया वहाँ से, सबसे पहले इन्वलप खोला कि देखो उसमें क्या है। उसमें 5,000 रुपये थे और कार्ड मिल गया मुझे। अगले दिन सुबह फ़ोन किया तो उन्हें कहा आप कहाँ पे हो? मैंने कहा मैं अभी जवाहर भवन के पास में हूँ। उन्होंने कहा मैं एक नंबर नोट करो, इनको कॉल करो, एक गाड़ी आएगी आपको लेके मेरे पास छोड़ देगी। मैंने फ़ोन किया, 10 मिनट के बाद एक गाड़ी आई, वो लेके उस आदमी के वो ऑफिस में पहुँचे। वो एक वहाँ के एक बिल्डर थे। तो मैं अंदर गया, बोले बैठिए 2 मिनट। उन्होंने 5-7 मिनट के अंदर 4-5 जगह फ़ोन किया और 4-5 परफॉर्मेंस मेरे फिक्स करके मुझे कहा ये गाड़ी आपके साथ जाएगी, ये आपको जहाँ जहाँ आपका शो होगा वहाँ आपको लेके जाएगी। और मैंने सब स्कूलों में बोल दिया कि आपको ये 5-5 हज़ार रुपये एक परफॉर्मेंस के लिए देंगे। तो ये मैं कहानी आपको इसलिए बता रहा हूँ कि बीइंग ए परफॉर्मर, हम अब यहाँ बैठे हैं, हम हमेशा सोचते रहते हैं कि हमारा परफॉर्मेंस क्या दूसरों के लिए, दूसरों की लाइफ में क्या चेंज लाता है। हम नहीं कभी अंदाज़ा लगा सकते कि हमारा किया हुआ काम किसी की लाइफ को किस तरह से इंस्पायर कर दे, किस तरह से मोल्ड कर दे। तो ऐसे मैंने बहुत सारे एक्सपीरियंस देखे कि जो लोग नाटक समझते भी नहीं, जिन लोगों ने कभी नाटक देखा ही नहीं, जिन लोगों ने कभी नाटक की कोई चर्चा नहीं सुनी, वो लोग एक परफॉर्मेंस देखने के बाद इतना इंस्पायर होते हैं कि वो कहते हैं कि हमें और परफॉर्मेंस देखने, आप और शोज़ लेकर आइए। कई ऐसी जगहें हैं, कई ऐसे स्कूल हैं जहाँ पर मैं कई बार, मुझे गेट से भगा दिया, गेट के अंदर नहीं आने दिया, क्योंकि मैंने गेट पे कहा कि मैं एक आर्टिस्ट हूँ। उन्हें पता नहीं कि आर्टिस्ट का मतलब क्या होता है। उन्हें लगता है, शायद बहुत सारे ऐसे लोगों को लगता है कि आर्टिस्ट का मतलब सिर्फ कोई मदारी करने वाला या कोई ऐसे उल्टे पुल्टे खेल दिखाने वाला। तो आर्टिस्ट की डेफिनेशन भी बहुत लोगों को नहीं मालूम है। तो बीइंग ए एक्टर, बीइंग ए स्टोरी टेलर, बीइंग ए परफॉर्मर, बहुत सारी जगहों पे मुझे मेरे काम से मैंने देखा कि लोग कितना पसंद करते हैं इस चीज़ को, इस फॉर्म को। तो अभी भी बहुत लोग हैं जहाँ तक मुझे जाना है और मैं अभी कोशिश कर रहा हूँ। ये जो मेरा परफॉर्मेंस चल रहा है, इसके अभी आने वाले 6-7 महीने में और 200-300 शो होंगे और इसी साल मेरा नया परफॉर्मेंस मैं स्टार्ट करूँगा। उसके बाद फिर आपके साथ, आपके सामने हाजिर हो जाऊँगा। এবার আমরা একটুখানি লাকিজির অদ্ভুত যাত্রাটা আমরা শুনলাম, যেখানে মানুষ জায়গা পাচ্ছি না, স্টেজ পাচ্ছি না, তাই নিয়ে রাজনীতি চলছে এবং সেটা নিয়েই চর্চা চলতে থাকে। সেখানে ও একটা সম্পূর্ণ অন্য জায়গা তুলে ধরেছে, যেখানে ও নিজেই দরজা নেড়ে বলছে যে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর আর টেলিং মি ক্যান ইউ গিভ মি অ্যান অপরচুনিটি সো দ্যাট আই ক্যান পারফর্ম। দ্যাট ইজ হিজ জার্নি। আমি একটা ভালো স্কুলে পড়তাম ছোটোবেলায়। তখন দু ধরনের মাস্টারমশাই আমাদের সময় থাকা স্কুলে। আমি তখন 8-9-8-এ, আমার বাবার ডাক্তার ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি করতে হতো। তো আমরা ভাটপাড়ায় যখন এলাম, একজন সংস্কৃত মাস্টারমশাই, আরেকজন ইংরাজি মাস্টারমশাই। তো সংস্কৃত মাস্টারমশাই হচ্ছে প্রাচীন আর ইংরাজি মাস্টারমশাই হচ্ছে আধুনিক। এইবার একজন হচ্ছে একবারে বিপ্লব আসছেই বলি হাত শক্ত করে ফেলেন, আর একজন হচ্ছে উদার, রবীন্দ্রনাথ বলেছে চলে যেতে চলে যাবি, কী আছে। এই দুই ধরনের লোক। আমি সিঁড়ি দিয়ে উঠছি নতুন স্কুলে, তখন মাথাটা নিচু করে উঠছি, মাস্টারমশাই আসছেন, মাথা নিচু করে সাইড দিয়ে চলে যাচ্ছি। উনি দাঁড় করালেন, এও বলে আমি দাঁড়িয়ে গেলাম। তখন উনি বললেন, বাঙালির ছেলে, মাথা নিচু করে চলেছ, মাথা উঁচু করে চলবে। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা উঁচু করে চলবো। এইবার আমি মাথা উঁচু করে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি। এবার অন্য মাস্টারমশাইয়ের সাথে দেখা আছে, উনি বলছে ইও সাহস তো কম না, বড়দের সামনে মাথা তুলে যাচ্ছ, না যাও মাথা। তারপরে আমি সারাক্ষণ উঁচু নিচু করতে করতে চলে গেলাম। এখন এর মধ্যে কোনটা, এর ভেতর আমিও আছি, আমরাও আছি। আমাদের থিয়েটার বা আমার থিয়েটার বললে প্রায় আমরা যখন শুরু করেছি তখন এইসব গ্রুপ থিয়েটার, সব নবান্ন থিয়েটার, বেশ একটা সকল ব্যাপার ছিল। সেই সময় আমরা শিখলাম যে আমি বলতে নেই, বলবে হচ্ছে আমাদের। কি বলো যে আমার থিয়েটার, মা আমি চলে যাচ্ছি, আমার থিয়েটার আছে, না হবে না, আমাদের থিয়েটার, সকলে মিলে থিয়েটার হয়।
আমি শিখে গেলাম। দিয়ে তারপরে যখন বললাম যে হ্যাঁ আমাদের থিয়েটার হচ্ছে এই আমাদের থিয়েটার অনেক কিছু বলছে, হ্যাঁ চুপ কর তো, তুই তো নিজেই লিখেছিস, নিজেই করলি, নিজেই সব করলি, তো তোর নামই থাকবে, তুই কি আমাদের করছিস না, ওখানে নাম দিতে হবে, না হলে হবে না, নতুন টাইম পড়েছে। চলে এলাম আমি। তাহলে কোনটা আমি আর কোনটা আমাদের, মানে সে বাধ্যতামূলক। এমনকি আমি নিজে দল খুলেও আমাদের নিয়ম ছিল যে দলের নাম যাবে। তারপরে এক সময় দলের নাম কিছুতেই দেওয়া যাচ্ছে না, দলের লোকেরই বলছে না দিলে হবে না, এক নাম দিতে হবে। এখন একটা সময় আসে না, আমি এখন অবধি আটকে আছি যে থিয়েটার করে করে এলাম বা জীবন বোধের দিক দিয়েও, আচ্ছা সমাজটা দেশটা আমার না আমাদের, এই দুইয়ের মাঝে একটা কনফিউশনে চলে। যখন খুব আনন্দ করে আমাদের বলতে চাই তখন একজন বলে যে না না এটা আমি আর তুই এক না, তোরটা আলাদা আমারটা আলাদা। যখন বলি আচ্ছা বেশ বেশ তাহলে এটা আমারই, তো খুব অহংকার হয়েছে, বড্ড অবশ্য আমি করছি। সুতরাং স্পষ্ট হবে না শিল্পচর্চার জার্নি। আমার যা ধারণা, মানে আমার যা চলে চলে আসা, তাতে মনে পড়ে আমার যে জীবনানন্দ দাশের একবারই শুরুতেই উপন্যাসের নাম রাখছেন সফলতা অসফলতার গল্প। প্রায় বেশিরভাগ জায়গায় লেখা হচ্ছে কেবলই আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই। এইসব ভয়ঙ্কর সব লাইন। আমাদের সময় বেড়ে ওঠার সময় হচ্ছে 80 সাল থেকে, আর এই সময়ের মধ্যে আমার থিয়েটার করার টাইম। সেই সব সময় আমার যা দেখা জানা বোঝা, তাই দেখে আমার বলতে ইচ্ছে করে যে যদি থিয়েটারের কোনো সফলতা থাকে, আর সব থিয়েটার যদি খুব সফলতার হয়, আলোর হয় বা খুব উজ্জ্বলতার হয়, তাহলে আমার থিয়েটারকে আমি পরিচয় করতে চাই মানে আমার চলে চলে আসাটা টোটালটাই অসফলতার, কেবলই ব্যর্থতার এবং এক আক্ষরিক অর্থেই অন্ধকারে। তবুও তাহলে আমি লেগে আছি কেন? এই লেগে আছি কেন প্রশ্ন যদি আপনারা বলেন, তাহলে আমি বলবো যে আমাদের সময় ছিল আমার টিম ব্রাজিল যদি হেরে যায়, ওয়েস্ট ইন্ডিজ যদি হেরে যায়, তবু আমি ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ এবং ইস্টবেঙ্গলের সাপোর্টার। 5 গোল খেলো, তাহলে হেরো পক্ষের হয়ে তুই পতাকা নাড়াস কেন? এই নাড়াস কেন যে সব পরাজয়ের পক্ষেই আমরা থেকে থেকে গেলাম। প্রায় দেখবেন পরাজিত মেঘেদের মতো ভাসে বর্ষাকালের মেঘ। এরকম বহু মানুষ, বহু জীবন, বহু যারা থিয়েটার করে, সমস্ত থিয়েটার খুব একটা উজ্জ্বল আলোর সফলতার থিয়েটার নয়। বিশেষ করে আমি যে থিয়েটার করি সেটাকে 3টে পর্বে ভাগ করলে আপনার বুঝতে সুবিধে হবে। যদি আপনারা জিজ্ঞেস করেন তুমি কি করো, কি থিয়েটার করো, তাহলে আমি বলবো যে আমি অন্ধদের নিয়ে থিয়েটার করি। ওই যে একটু আগে বলছিল যে ব্লাইন্ডদের নিয়ে থিয়েটার। এখন আমি কি হঠাৎ ব্লাইন্ডদের খুঁজে বললাম কাউকে দিয়ে হচ্ছে, এতে একটা সুবিধে আছে। এক হচ্ছে ওরা দেখতে পাচ্ছে না যে আমি কতটা মূর্খ, অথবা আমি কেমন, ঠিক পার্সোনালিটির আকার প্রকার ওদের কাছে নেই, আমার পক্ষে সুবিধে যাবো তাই বুঝবে। ওপর দিকে যদি চড়িতে নাই পাই সুবিধে, সুখে পড়ে থাকে নিচুতেই থাকে নিচুতে। সেই যে হাল ছেড়ে দিয়ে বসে আছি আমি ছুটি নিয়ে কাহার পিছুতে, তার নিচুতে পড়ে থাকলেও কিছু সুবিধে থাকে। একদিন একটা ব্লাইন্ড স্কুলে গিয়েছিলাম, যেখান থেকে এই ব্লাইন্ড থিয়েটার শুরু হয়েছে। যদি জিজ্ঞেস করেন কী থিয়েটার করে এলেন, তাহলে আমি বলবো এই অন্ধকারের থিয়েটার। অন্ধকার কেন না, যে অন্ধ মানুষ সে এই আলোর সাথে পরিচিত নয়, সম্পূর্ণ অন্ধ, যে তার কাছে আলোর মানে আলাদা। সেই আলোর মানেটা কেমন করে থিয়েটার দিয়ে যায় সে কথা পরে বলছি। তারপরের দ্বিতীয় অংশ হচ্ছে কেন এই থিয়েটার করি, মানে এছাড়া অন্য কোনো যোগ্যতা নেই বলেই করি। কারণ যারা অনেক দেখতে পায় তাদের দিয়ে থিয়েটার করানো বা তার যে উদ্দেশ্য লক্ষ্য, তার একটা কারণ হচ্ছে সেই যোগ্যতা আমার নেই। সেই জন্য যারা অন্ধকারে আছে ওদের একবারে কেউই নেই। তার তুলনায় আমি যেহেতু MA পাস করেছি, শুধু আমি 2 পড়াতে পারবো, এই ভরসায় চলে যায়। বেশিরভাগ বড়রা ছোটদের শেখায় দেখবেন এই ভরসায়, শুধু বয়সের কারণে। এই পড়তে বস, শুধু সত্যিই যদি জিজ্ঞেস করে সব কথা উত্তর দিতে পারবে না, কিন্তু বয়সের কারণে যেমন হয়, অভিজ্ঞতার কারণে হয়, এরকম কারণেই দরিদ্র লোকেরও একটা থিয়েটার এই গত 40 বছরের ভেতর কলকাতায় তৈরি হয়েছে। শুধু তৈরি হয়নি, এরকম থিয়েটার এশিয়াতেও নেই নিয়মিত প্রচলিত। সারা বিশ্বেই খুব কম দেশে আছে যে নিয়মিত ব্লাইন্ডরা থিয়েটার করে, যেমন আমাদের রেজিস্টার থিয়েটার করে, মানে যেমন বহুরূপী PLT করে তেমনি এরাও করে। তো এইরকম থিয়েটার চর্চাই নেই, পৃথিবীতেই নেই, আছে গুটি কয়েক দেশ।
সেগুলো গুগল বাবাকে বা ভাইকে খুঁজলে মোটামুটি আপনি সব নামটাম বা হাতের মধ্যেই আসে, তাতেও বেশি না। অন্যান্য প্রদেশেও গুগল ভাইরা খুব খবর দিতে পারছে না। তাহলে আমার পক্ষে সুবিধে হলো, এমন একটা ফ্ল্যাট পেলাম যেটা কেউ নেই, পট করে ঢুকে গেলেই নিজের নামে হয়ে যাবে, এইটা একটা হতে পারে। এমন একটা জমি, একটা জায়গা পাওয়া গেছিলো। আর একটা সুবিধে আছে, হয়তো আমি নিজেকেও দেখতে চাইছিলাম যে যে মানুষেরা এসেছে এই যে অন্ধকারের ভেতর কিছু দেখছে না, মানে খেয়াল করুন, আপনারা বসে আছেন, কাউকে দেখছি না, অথচ বলে যাচ্ছি আমি কি পড়ে আছি আমি জানি না, তবু আমি পড়ে আছি। ওর যে ব্লাইন্ড একটা, সে কি পড়ে আছে জানে না, কারা আছে জানে না, কোন আলোর তলায় জানে না, গোটা স্পেসটা শূন্য, তবু সে একটা আলোর লক্ষ্যে চলেছে। কোন আলো, কিসের আলো, এই যদি আপনি জানেন তাহলে প্রশ্নটা হয়ে যাবে অনেকটু গভীরে চলে যাবে। মানে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, ছোটোবেলা থেকে ঝমঝম করে যে দু চারটে অন্ধকারের গান আমাদের জানা আছে, তার মধ্যে আমাদের বলতে ভালো লাগে যে অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়ার কথা। সব কিছুই আমাদের প্রাচীন দেশ, আমার কাছে এরকম রেফারেন্সও আছে। ধরুন বেদ লেখা হচ্ছে, উপনিষদ লেখা হচ্ছে যখন, তখনই শুধু তমসগমা জ্যোতির্গময় বলা হচ্ছে, আলো থেকে উদ্ধারের কথা তা না। তারা বলছে এতদূর যে বেদের কবিতার লাইন হচ্ছে, ও সূর্য আমাকে চোখ দাও যাতে আমি দেখতে পাই, আমার এই শরীরকে চোখ দাও যাতে আমি দেখতে পাই। কাকে না, আমার এই বহুর ভেতরে নিজেকে, একাকে। তাহলে একা দেখার এই কাজটাই কি শিল্পের আসল কাজ ছিল? সমস্ত শিল্পের ভেতরে কি এই কথাই আছে? হয়তো বা আছে, হয়তো কেউ কেউ এটা সার্চ করতে যেতেও পারেন। গিয়ে কি কি লাভ হয় সে কথা তারপরে বলি। তাহলে একটা হচ্ছে কি থিয়েটার করা, একটা হচ্ছে ব্লাইন্ডদের সাথে থিয়েটার করা, দ্বিতীয় হচ্ছে কেন করা না, তারা কেমন করে, যে মানুষ চোখে দেখতে পায় না সে কেমন করে দেখবে নিজেকে আর নিজের চারপাশকে, জগৎকে, সেইটা একটা দেখার উদ্দেশ্য। 2 নম্বর, সেই রকম কি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা সকলেই তাই না? আমরা সকলেই কি আমাদের নিজেদের জীবন এবং চারপাশ জগৎকে বড্ড বেশি দেখে ফেলছি, না দেখা যাচ্ছে? তাহলে যখন দেখা ইকুয়াল টু জ্ঞান আর না দেখা ইকুয়াল টু অজ্ঞানতা বা ব্লাইন্ডনেস বলা হবে, তখন সেই ব্লাইন্ডনেস কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে না, সেই অন্ধকার তো সকলে, শিল্পের এবং জ্ঞানেরও। তাহলে এই পথ দিয়ে কি সেখানে কিছু আলো দেখা যায়? যায়। কীভাবে এই থিয়েটার হয়ে ওঠে, এরপরে হচ্ছে 3 নম্বর, কি, কেন আর কিভাবে। এই কীভাবের জায়গায় যদি আসেন তাহলে আমরা বলি যে একটা পরিসংখ্যান হিসেবে মাঝে মাঝে হয়তো শুনতে ভালোও লাগবে। 94 সালে একটা স্কুলে আমি গেছিলাম, অনেকগুলো ব্লাইন্ড ছেলে মেয়ে, আমি তখন ব্লাইন্ডদের সাথে থিয়েটার করি না, তাদের স্কুলে 100 বছর হবে, কলিকাতা অন্ধ বিদ্যালয়। সেই স্কুলে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছেন, যেহেতু আমার বন্ধু, যেমন আশিসের সাথে আমার চেনা আছে, আপনাদের সাথে চেনা আছে, সেরকম কেউ বলেছে যে এইখানে তো কেউ নাটক করে না, তার আগে ওই ফুটপাতের ছেলেপেলেদের নিয়ে আমরা অনেক দিন নাটক করেছি বলে সে বলছে যে এই স্কুলে একটু নাটক করে দিবে আমাদের 100 বছর। সেইখানে নাটক করতে প্রথম দিন যেদিন আমি গেছি, গিয়ে দেখি যে আমাদের যে প্রিন্সিপাল, উনি দেশ বিদেশ ঘুরে এসছেন, অশোকবাবু, খুব বড় মানুষ, কিন্তু টোটাল ব্লাইন্ড, চোখে দেখতে পান না। একটা ঘড়ি, ওনার যে ব্লাইন্ড প্রিন্সিপাল, তার হাতে একটা ঘড়ি আছে। আর আমার চোখটা চলে যাচ্ছে, তখন আমি ছোট ছিলাম, 90 সালের আগে, তখন বারবার মনে হচ্ছে দেখতেই পাই না, ঘড়ি পড়েছে কেন? তাহলে কি ফ্যাশন হচ্ছে না? মানে ব্লাইন্ডেরও ফ্যাশন আছে, মানে একটু স্টেটাসে উঠলে আমাদের মতোই আর কি অনেক কিছু করতে হয়। তখন আমি মূর্খ ছিলাম, তখন আমি জানতাম না যে ব্লাইন্ডের নিজস্ব ঘড়ি আছে। তাহলে অন্ধেরও একটা সময় আছে, অন্ধের সময় অন্ধের মতো করেই চলে, তার জন্য ছুঁয়ে ছুঁয়ে দেখে, শুনে শুনে দেখে। কিন্তু আমাদের এই দেখা চোখের জ্ঞান, প্রচণ্ড জ্ঞান অথবা জানা বোঝা, কখনো কখনো না দেখা মানুষ, দরিদ্র মানুষ বা অজ্ঞান মানুষ সম্পর্কে একটা বাড়তি ধারণা নিজেরাই করে ফেলি। এই জানাটার পর যখন ওই প্রিন্সিপালের সাথে আরও কিছুদিন কথা বললাম, তখন আমি দেখলাম ওই যে ঘড়ি, যে সময়ের ঘড়িটা আমি দেখলাম যে দৃষ্টিহীনদের সময় ঘড়ি, তার চলন, বেঁচে থাকাটাই একটা আলাদা। একেবারেই অন্ধকারের ভেতর দিয়ে তার চলাটা শুধু কানে শুনে শুনে যাচ্ছে বা ছুঁয়ে ছুঁয়ে বুঝতে পারছে, তারটুকু না, তার বাইরেও একটা দেখা আছে। তার মানে তার একটা ইনার সেলফ আছে। আপনাদের প্রত্যেকেরই জানা যে রবীন্দ্রনাথের একটা রাজা নাটক আছে, দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার। এইখানে একবার আমরা প্র্যাকটিস করছিলাম, অন্ধকারের ভেতর দিয়ে কেমন করে দেখতে হয় তার একটা রাস্তা রবীন্দ্রনাথের সারা জীবনের নাটকের ভেতরে আছে।
মানে ধরুন ডাকঘরে আছে অমলের অসুখের অন্ধকার ঘনিয়ে ঘনিয়ে আসে, রাজা নাটকে আছে সুদর্শনের চোখে দেখতে পায় তবু সে রাজাকে দেখতে পায় না, ফাল্গুনিতে বলা হচ্ছে অন্ধ বাউল সে তার শরীরে সবটা দিয়ে দেখে বলেই সে পথ দেখাবে। আচ্ছা, এসব কথা কি বানিয়ে বানিয়ে লেখা না নাটকের জন্য এমনি এমনি? কেউ কেউ মনে করতে পারে যে জীবন শিল্প বা কর্মগুলোকে মিলিয়ে মিলিয়ে যদি দেখে তাহলে বলতে পারে যে ইট ইজ বেটার টু বি লাভড অর বি লস্ট দেন নেভার লাভড অ্যাট অল। টেনিসনের বিখ্যাত কবিতার দুটো লাইনের বাংলা করেছিলেন একজন, বরং শ্রেয়স্কর ভালোবেসে নিঃশেষ অপ্রেমের উপাখ্যান নিচ্ছে। একবারও না ভালোবেসে মরে যাওয়ার থেকে কিছু ভালোবেসে মরে যাওয়াও ভালো। তো তখন আমাদের মনে হয়েছিল যে থিয়েটারের ভেতর দিয়ে আমরা এসেছি, তাইতে যে থিয়েটার করতে এসেছিলাম বা শুরু করেছিলাম সেই থিয়েটারের সময় আমি থিয়েটার ছাড়া অন্য কিছু করিনি বা করব বলেও আসিনি। এটা করব বলেই এসেছিলাম। আমাদের সময় খেলার নিয়ম ছিল এই যে কোচ শেখাতেন পিচে দাঁড়িয়ে থাকবে, রান আসবে, বল মুখে লাগবে, পেটে লাগবে, বুকে লাগবে, কিন্তু তুমি ক্রিজ ছেড়ে চলে যাবে না। মাঠে দাঁড়িয়ে থাকলে রান আসে, কিন্তু মাঠে দাঁড়িয়েই থাকবে কে? এই দাঁড়িয়ে দু চারটে বল মুখে চোখে লাগলে অভাবের, দারিদ্র্যের, যন্ত্রণার, মানে নানান রকম ছলনার, কামনা বাসনার সব শিল্পের ভেতর আছে। আপনার শিল্পের ভেতরও থাকবে। শিল্পে তো শুধু দেখাবার অংশ না, শিল্পের ভেতর যাপনেরও একটা অংশ আছে, নিত্যদিন। তাহলে মুহূর্তের ভেতরও আছে, আবার চিরকালের ভেতরও আছে। ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, এই জিনিসটা অন্ধ একদিনের জন্য অন্ধ হয়েছে তা না, তার চিরকালের সম্পদ হচ্ছে অন্ধকার, আর প্রতি মুহূর্তের সম্পদ হচ্ছে অন্ধকার। প্রতিদিনের অন্ধকারকে ডিঙিয়ে ডিঙিয়ে সে চিরকালের অন্ধকারের দিকে চলেছে। এই যে অন্ধকার চর্চা, এ কি শুধু আমার দেশেই করলো বেদ উপনিষদ? আমাদের দেশেই কি এই কথা বলা হয়েছে? যদি দেখা যায় তাহলে দেখা যাবে সমস্ত যুগ যুগ ধরেই এই কথাই বলা হচ্ছে। ধরুন, মজা লাগবে আপনাদের, আপনারা সকলে নাটকের লোক বলে বলি যে অয়দিপাউস নিজের চোখ তুলে নিয়েছিল কেন? যা তা দেখা নয় তাই সে দেখে ফেলেছিল। আর আজকে আমরা কি করছি? যা দেখতে নেই তাই দেখবার জন্য পাগল হয়ে উঠছি। ঘুরে গেছে না, সময় অনেক ঘুরে যাচ্ছে। কি অপূর্ব! রাত দিন খুঁজে যাচ্ছি, দেখে যাচ্ছি সেই জিনিস যা আমাকে দেখতে বারণ করা হচ্ছে প্রতি মুহূর্ত। যে জীবনের মধ্যে সময় ঘুরে গেছে। শুধু কি অয়দিপাউসে ঘুরে গেল? দান্তে তারও আগে হোমার অন্ধ হয়ে গেছিলেন, মিল্টন অন্ধ হয়ে যাওয়ার পর প্যারাডাইস লস্ট লিখছেন। এই লিখে বলছেন কি অন হিজ ব্লাইন্ডনেস। তাতে কি বলছেন কি হলো? জীবনটা কি আমার মৃত্যুর ভেতর সিঁধিয়ে গেল? না, সময় আছে, দাঁড়াও। যে দাঁড়িয়ে থাকে, যে অপেক্ষা করে, সে আর একটু দেখতে পায়। আচ্ছা, তাহলে কি সেটা কি এইখানেই শুধু পৃথিবীর ওই চারটি দেশে? এবার আপনি ঘুরে আসুন গোটা পৃথিবী। একবার এই সংক্রান্তি নাটকে বুদ্ধদেব বসু লিখছেন ধৃতরাষ্ট্র চরিত্রে, ঘুরে এসো সূর্য, ঘুরে এসো, দেখো এই পৃথিবীতে কোথায় কত দূরে তুমি আলো ছড়িয়ে দিতে পারো, কিন্তু যে অন্ধকারের ভেতর রাত্রি দিন আমি তলিয়ে থাকি তার আলো তুমি দেখতে পাবে না কোনো দিন, কিন্তু তবুও সে আলো। আমি বুকের ভেতর সূর্য গেলে বসে আছি। এমন সব কথাবার্তা যে বলছে, সেই কথাটা সে তো অন্ধকারের অভিজ্ঞতা থেকে বলছে। সারামাগোর বিখ্যাত উপন্যাসই হচ্ছে দ্য ব্লাইন্ডনেস। পৃথিবীতে কবিতায়, গল্পে, উপন্যাসে, সিনেমায় শুধু ব্লাইন্ডনেস একটা সাবজেক্ট। এই ব্লাইন্ডনেস সর্বদা যে চোখেরই তা না, চোখ থেকে দ্রুত ঘুরে আসছে মনে। সে কি সমস্ত লোকের না? সব লোক কি আলোকপ্রাপ্ত হয়ে গেছে যে আলো দেখতে পাচ্ছে? আমি তো তা না। আমি তো মৃত্যুর আগে, এই কিছুদিন আগে এক জায়গায় আমার বলতে হচ্ছিল বা লিখতে হচ্ছিল, আমার বিষয় ছিল যে মৃত্যুকে অন্ধও দেখতে পায় না, চক্ষুষ্মানও দেখতে পায় না। তাহলে অন্ধরা মৃত্যুকে দেখছে কেমন করে? কিভাবে তার অভিজ্ঞতা? এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। আপনি তো দেখলে বুঝতে পারেন লোকটা মরে গেছে বা ডাক্তার বলে দিয়েছে, কিন্তু ও তো দেখলেও বুঝতে পারে না, হয়তো ছুঁয়েই আছে কবে মারা গেছে। তাহলে ও বুঝতে পারে কি করে? ছুঁয়ে দেখে, একটা ঠান্ডা হয়ে গেলে তবে বুঝতে পারে। অনেক সময় হাত দিয়ে ওরা যেটুকু শুনেছে কানে, নিঃশ্বাস পড়লে না এরকম করলে বুঝতে পারে। অনেকে কিছু বুঝতে পারে না, কেউ কখন বলে দেবে নেই, তখন নেই। বিনোদ বিহারীর ইনারাইতে আছে যে ছবি আঁকতে আঁকতে কখন কালি ফুরিয়ে গেছে, কখন রং আর পড়ে না, কিন্তু আমি তো দেখতে পাই না কখন যে রং চলে গেছে, তাই বুঝতে পারছি না আমি এঁকেই যাচ্ছি। কত মানুষের জীবনে কবে ভালোবাসা চলে গেছে, কবে ভালোবাসা ফুরিয়ে গেছে, কিন্তু তবু সে করে যাচ্ছে। হয়তো আমি তাই,
হয়তো আমার এই ব্লাইন্ডনেস নিয়ে পড়ে আছি, তাই এ আর আমায় কিছুই দেয় না। এরকম থিয়েটারেও হয়, শিল্পচর্চাতে হয়, জীবনেও হয়, কখন কি যে ধর্মবোধ চলে যায়। তবুও এক আত্মধর্মের কথা সমস্ত শিল্পের ভেতর আছে। অন্ধকারেরও একটা ধর্ম আছে। অন্ধকারের ধর্ম কি? অন্ধকারের ধর্ম আরও অন্ধকারের দিকে গেলেই তবে দেখতে পাওয়া যায়। উপনিষদের কথাটা হচ্ছে যে যে অজ্ঞান সে অন্ধকারে, কিন্তু যে জ্ঞানী সে আরও অন্ধকারে। কি করে? আরোই অন্ধকারে যদি জ্ঞানী হয়, তাহলে জ্ঞানী হতে যাবে কেন? তার কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু তার মানে ধরুন একটা ঘাস যদি মাটির তলায় থাকে, তাহলে এরকম টান মারলে উঠে আসবে। কতটুকু অন্ধকার পেরিয়েছে ও, তাই টানলেই হাতে চলে আসছে। আপনি একটা বট তুলুন তো, তুলতে পারবেন না। তার মানে কি, কত অন্ধকার, কত যন্ত্রণা, কত জীবনটা সে দেখেছে মাটির তলায়, পাথরে। তবে তো তার সেই ওই ওপরে যতটা দেখছেন তার তলাতেও অতটা গেছে অন্ধকারের ভেতর। এই যাওয়ার জন্য একটা তার ধৈর্য লেগেছে, স্থৈর্য লেগেছে। এই বাড়ির যেখানে আমি কথা বলছি একদিনে হয়নি, একবারে হয়নি। কিছু মানুষ মারা গেছেন বলে হয়েছে। মারা গেছেন বলে একদিন জিব্বার করে মারা গেছেন তা না। প্রতিদিন, প্রতি মুহূর্তে অজস্র অপমান, অসম্মান, অনেক রকম। কতটা পথ পেরোলে পরে পথিক হয়ে যায় তার কোনো উত্তর নেই। হাউ মেনি টাইমস এ ম্যান শুড ফরগিভ হিজ ব্রাদার, এর উত্তর যিশু অব্দি বাইবেলে বলছেন 70 times 7। তার মানে এই নয় যে 7-এর 70 গুণ অঙ্ক করে আপনি অপেক্ষা করবেন। তার মানে তো অসীম, কারণ কাজটা আপনার। আপনি এই বিষয়ের প্রেমে পড়েছেন। আপনি অন্ধকার বলুন, আলো বলুন, থিয়েটার বলুন, আপনি এসেছেন। আমার ধারণা আলোর থিয়েটার বা অন্ধকারের থিয়েটার বলে কিছু হয় না। থিয়েটার একটা জিনিস হয় যে কেমন করে এই থিয়েটার বা শিল্পকলার গোড়ার কথাই হচ্ছে না দেখা থেকে আমি কেমন করে দেখার দিকে যাব। হয়তো জীবনেরও তাই, যে কেমন করে আমার দেখবেন প্রত্যেক মা তার যন্ত্রণা দিচ্ছে, তার 10 মাস 10 দিন ধরে একটা বাচ্চাকে যে রাখলো, সে তো অন্ধকারেই ছিল। অন্ধকার থেকে সে আলো এলো, আবার চলে যাবে অন্ধকার, মিলিয়ে যাবে। আগে অন্ধকার, পরে অন্ধকার। প্রত্যেক দিন ঘুমের ভেতর, ঘুম আগে, তারপরে ঘুমিয়ে পড়বেন, মাঝে সময়টুকু শুধু জেগে থাকা। এক একজনের জেগে থাকা যেমন এক এক রকম, এক একজন অন্ধেরও জেগে থাকা এক এক রকম। আমাদের যে ব্লাইন্ড ছেলে পেলে তার 3টে ধরন। তার 3টে ধরন। একদল হচ্ছে ছোটোবেলা থেকে কিছুই দেখেনি কোনো দিন, কোনো আলোর অভিজ্ঞতা নেই, 1। 2 নম্বর হচ্ছে যে আগে দেখতে পেত, তারপরে এখন দেখতে পায় না। অর্থাৎ 5, 6, 7 অবধি দেখেছে, 2, 3 দেখেছে, আলো ছায়া সব দেখেছে, তাদের পরে আর দেখতে পায় না। আর এক ধরনের আছে যারা আবছা দেখতে পায়। তাহলে দেখাও খণ্ড খণ্ড, প্রায় আপনার গরিব লোক, বড় লোক, মধ্যবিত্তের মতো। প্রায় জ্ঞানের ক্ষেত্রে দেখবেন যে একেবারে বেশিরভাগ কাদের হয় ব্লাইন্ডনেস? সবচাইতে দরিদ্র লোকেদের, অজ্ঞান লোকেদের। একেবারে মানে কিছুই জানবুঝ হয়নি জগতের সাথে, তাদের এই জিনিসটা বেশি বেশি যে তৈরি হচ্ছে, তার মানে বোঝা যায় এ একটা দারিদ্র্যের বিষয়। দারিদ্র্যের সমস্যা প্রাচীনকাল থেকে আজ অবধি। শুধু রাজা, সম্রাট এই দেশে এসেছেন, সবাই বলেছে কী করছেন না, প্রজাদের উপকারের জন্য এসেছিলেন। তারপর পার্টিরা সবাই এসেছেন স্বাধীনতার পথে, কী করতে চান? বৃহত্তর মানুষের উপকার করতে চান। আজ অবধি সকলের সব কিছু উদ্ধার হলো না, তবু নাকি এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এইসব রণরক্ত সফলতা নাকি সত্য নয়, একদিন হবেই নাকি, হবে হয়তো। শঙ্খ ঘোষের কবিতায় আছে সেলাই করা মানুষ। এই যে চতুর্দিকে দেখি সেলাই করা মানুষ, এরা অপেক্ষা করছে কি জন্য? না এই পথেই ক্রমমুক্তি হবে। এরকম করি দুঃখের ভেতর দিয়ে, যন্ত্রণার ভেতর থাকলাতে থাকলাতে তবু অপেক্ষা করবো একদিন ধর্ম আসবে। তাই ছাড়া তো কোনো উপায় নেই, মানে বেশিরভাগ লোকের কোনো উপায় নেই। যদি বেশিরভাগ লোক আমাদের দেশের মানুষ হয়, আমার দর্শক হয়, আমাদের এই থিয়েটার শিল্পের আকর লোক হয়, বা তারাই যদি আর্টিস্ট হতে চায়, একদিন হলো কি সে 100টা ব্লাইন্ড ছেলে মেয়ে তার স্কুল থেকে পাশ করে এসে বলল যে সুভাষিস আমরা নাটক করব, আমাদের নাটক, যে নাটকের ভেতর দিয়ে আমাদের জীবনের কথা হবে। কারণ নাটক একটা প্ল্যাটফর্ম, আমরা বুঝেছি। ওদের স্কুলে যে নাটকটা করিয়েছিলাম, যত দূরেই যাই তাই দিয়ে অনেক ছেলেপিলে মুক্তি পেয়েছিল। এখন আমি আমার কথার শেষ পর্যায়ে আসব। সেটাতে হচ্ছে ওই ছেলেপিলেরা নাটক করে যে মজা পেল, তাতে ব্লাইন্ড হলেই করছে, তার শরীরটাও কিন্তু আটকে থাকে এক জায়গায়, শরীরের কোনো ভাষা থাকে না। আপনারা এমনি সময় যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আপনারা যে দেখে দেখে ছোটোবেলা থেকে নকল করছেন, সব দেখে দেখে, মা বলল বাই, আপনি বললেন বাই, কাকু বলল যাই, আপনি বললেন যাই।
চোখে দেখা জগতে সবাই সবাইকে নকল করতে করতে, শিল্পের গোড়ার কথাও নকল, আমরা অভিনেতারাও আসি গোড়াতে নকল করতে করতে তৈরি হই, তারপরে নিজের মতো করে একটা ভাষা তৈরি হয়। দৃষ্টিহীনদের ক্ষেত্রে সে সুযোগ নেই, কিছুই নকল করার নেই, শুনতে পাচ্ছে যেটা, তাতে গলাটা হয়তো বুঝতে পারে, কিন্তু শরীরের কোনো ভাষা তৈরি হয় না। শরীরের ভাষা যে মানুষের তৈরি হয় না, তার কিন্তু মনের ভাষাও সবটা তৈরি হয় না। শরীর আর মনের একটা যোগ আছে বলেই শরীর খারাপ হলে মনটাও খারাপ থাকে, আর মনটা যদি খুব খারাপ থাকে তাহলে শরীরটাও আর নড়তে চায় না। এই কথা আপনারা জানেন। দৃষ্টিহীনদের ক্ষেত্রে সেটা আরও ভয়ানক, বিশেষ করে মেয়েদের আর বাচ্চাদের, কারণ মেয়েদের বাইরে বেরোলে কে গায়ে হাত দিচ্ছে না বোঝা যাচ্ছে না, কারণ আমি দেখতে পাই না। নির্যাতনের শেষ নেই ঘরে আর বাইরে। বাচ্চাদের ক্ষেত্রে ও জানেই না কি করতে হয় না করতে হয়, তার ফলে কেবলই দেখা লোকের দরকার। দেখা লোকের বলে অন্ধ, তারা অন্ধরা অন্ধদের অন্ধ বলে না। যারা দেখতে পায় তারা বলে ও মূঢ়, ও অজ্ঞান, ও জানে না, ও এই যে বেশি জানে সেই তলা লোককে বলে। যার ক্ষমতা আছে, যে এমএ পাস করেছে সেই টুকে বলে ভালো করে পড়, ও হয়তো টু পড়াও হয়নি। এই রকম ওখানেও চলে। তাহলে কে কাকে শেখাচ্ছে? মায়েরা যে জন্ম দিচ্ছে, যে ছেলেটা জন্মাচ্ছে ব্লাইন্ড ছেলে, তার নিজের কিচ্ছু করার নেই, কিন্তু সে নিজে কোনো ব্লাইন্ডনেস নিয়ে জন্মাচ্ছে না, হয়ে যাচ্ছে নিজের দোষে, প্রায়ই হয় না, সবই একটা হয়ে আসছে না কোনো কার্যকারণে। তার উত্তর হচ্ছে, ধরুন আমাদের যে ছেলেমেয়েরা এসেছিল, একটা ছেলে চোখ বন্ধ করে এসেছিল, ছোটোবেলায় স্কুল পাস করে সুইসাইড করতে যাচ্ছিল, ফিরে এসছে এই পথে। বেশিরভাগ ব্লাইন্ডনেস থাকলে, বেশিরভাগ ইউথ, ছোট ছেলে মেয়ে, তাদের জীবনের বঞ্চনা আর লজ্জা দেখে দেখে তাদের মনে হয় আমি এত নিঃসঙ্গ, একক এবং আত্মহননকারী মনটা তৈরি হয়, তাদের মনে হয় কোথাও যাওয়ার জায়গা নেই। অন্তত একজন যদি কথাও বলে, থিয়েটার একটা সুবিধা আছে, অনেক লোকের থিয়েটার করতে হয়, সকলের সাথে সকলের দেখা হয়, সকলে অনেকগুলো কথা বলে, অনেকের সাথে গান গেয়ে উঠলে একার গানের গলার থেকে অনেকের গলায় জোর আসে। সমস্ত শিল্পের ভেতরে একটা হিলিং এফেক্ট আছে, একটা আশ্রয়, একটা শুশ্রূষার জায়গা আছে। সব মানে গান গাইতে গাইতে আপনারা শুনেছেন ডান্স থেরাপি, কত রকম থেরাপি, বিদেশে কিছু না হলে এদেশে কিছু হয় না। তার কারণ ওদিকে ঘন্টা পড়লে এদিকে আমরা ছুটে যাব খাওয়ার সময় হয়েছে বলে। কিন্তু আমাদের এই জিনিস প্রায় প্রাচীনকাল থেকেই দেশে আছে, কিন্তু তার যে চর্চা, তার যে বিকাশ, তার যে রাস্তা, শঙ্খ ঘোষের একটা বই আছে যে দামিনীর গান, সেখানে দেখবেন যে কেমন করে রবীন্দ্রনাথ গানে সেরে তুলছে বা সেরে ওঠা যাচ্ছে। যে ছেলেপিলেগুলো 3জন 4জন ছেলে এসেছিল, যারা ওদের মধ্যে স্কুল ফাইনালটা পাস করে এসে বলেছিল, সুভাষিস দা সবার থিয়েটার আছে, আমাদের কোনো থিয়েটার হবে না, আমাদের থিয়েটার তো কোথাও নেই, আমরা একটা থিয়েটার করি, স্কুলে টুলে বলি টলি বটে, কিন্তু ও জিনিস আর আপনারা যে থিয়েটার কথা বলছেন সেই জিনিস আলাদা। এই যে 3-4 জন এসেছিল, তারপরে 400-র বেশি ছেলে মেয়ে এত বছর এসেছে গেছে। এই থিয়েটারটা আমাকে করতে হয় এখন, বা আমি এই বিষয়ে লেগে আছি, কারণ এই থিয়েটার কোনো সফলতার কথা, দারুণ আনন্দের কথা, উৎকর্ষের কথা, কতটা শৈল্পিক, এই প্রসঙ্গটা আমার কাছে দ্বিতীয়। প্রথম হচ্ছে এই থিয়েটার করে অনেক মানুষ বেঁচে ফিরছে জীবনে সদর্থক জীবনে আসছে। এই থিয়েটারটারও মানে থিয়েটারের গোড়ার কথা যখন ছিল যে আমরা আমাদের বলে একটি সামাজিক কাজ, থিয়েটার নাকি একটা হাতিয়ার, যা দিয়ে নাকি মানুষ পাল্টে যায়, এই সবগুলো বইতে লেখা। আমরা ছোটোবেলা দেখতাম দেয়ালে লেখা থাকতো, ক্যাপশন হতো যে থিয়েটার একটা ব্যাপার, থিয়েটার একটা হাতিয়ার যা দিয়ে জীবন পাল্টে দেওয়া যায়। থিয়েটারে নাকি লোকশিক্ষা হয়, সে কবে রামকৃষ্ণ বলে ধাওয়া হয়ে গেছেন। তারপরে লোকের মতো আছে, শিক্ষার মতো আছে, লোক আর শিক্ষা দেখা হচ্ছে না বহুদিন। তাতে আমার বলবার কথা, এইখানে আমি দেখতে পাচ্ছি সেই কথাগুলো। যেমন অনেকগুলো ছেলে মেয়ে, আমি প্রচুর উদাহরণ দেব না, একটা উদাহরণ দিই। একটি মেয়েকে তার বন্ধু নিয়ে আসছে, সে একটা বস্তিতে তাদের বাড়ি। মেয়েটা এই 17-18 বছর বয়স হয়নি তখন, হবে করছে। ওর বাবা হচ্ছে উন্মাদের মতো মাতাল আর নেশা করে, যেমন করে সর্বত্রই, ওরা বলেই করে তা না, আমরাও ভালোই করি, কিন্তু উদাহরণের জন্য বলছি। এখন আমার বলবার কথা, সেই যে মেয়ে বাচ্চা ছিল, তাতে বাবা বলছে, যা তোর মা কোথায় রে? বলছে মা পাশের বাড়ি। বলছে কী করছে? ডাক এক্ষুনি। তারপরেও গেছে, ডেকে নিয়ে এসেছে। যেই মা এসেছে জিজ্ঞেস করেছে পয়সা দাও, আরও নেশা করবো, দিতে পারেনি। বাবার হাতে ভোজালি ছিল, বাবা ভোজালিটা চালিয়ে দিয়েছে, মা মরে গেছে সঙ্গে সঙ্গে। এইটা ও ছোটোবেলায় দেখে নিল এই 14-15-তে। তারপরে ওর অসুখটা করলো হচ্ছে
তারপর থেকে কথা বন্ধ হয়ে গেল। তারপরে ওর বিশ্বাস হলো যে ও যদি না ডাকতো তাহলে মা মরতো না, তাতে ও মনে করলো যে ওর জন্যই হয়েছে। তারপরে থেকে ও ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকে সারাদিন, খায় না দায় না, ওই বড় মেয়ে সকলের জন্য সব কিছু করে। আমরা ওর বন্ধু যখন আমাদের কাছে নিয়ে এলো, আমরা দেখলাম মেয়েটার অসুবিধে হয়েছে, তার আসলে মাথার গণ্ডগোলটা হয়ে গেছে এই স্তরে, ও আর জগতে কিছু বুঝতে পারছে না। ও বিশ্বাস করছে মা ফিরবে, ওর জন্য তো ভুলে হয়েছে, ও মাকে ফিরিয়ে এনে ওর ভুলটাও ঠিক করবে। তাহলে এই যে একটা অসুখ, এটা শুধু কথা বলে তো এক জায়গা হবে না। তার যে বন্ধু সে নিয়ে এসেছিলো তাদের এলাকা থেকে, সেই মেয়ে কারোর সাথে কথা বলে না, সারাদিন হতে দিয়ে থাকে, উপোস করে, 4 দিন বাদে এমনি মরে যেত। এখন সেই যে মেয়েটা, ও তারপরে আমাদের সাথে থাকলো, এই থিয়েটারে সকলের সাথে থিয়েটার করলো। সবাই তো ব্লাইন্ড, সব ব্লাইন্ডরা ব্লাইন্ডদের সাথে কথা বলে, যে ব্লাইন্ডরা একা থাকলে ব্লাইন্ড, সকলের মধ্যে এলে ব্লাইন্ডরাই সাইটেড, আপনি কিন্তু ব্লাইন্ড হয়ে যাবেন। তখন তারা তাদের মধ্যে কথা বলবে। এইবার তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সেই মেয়েটা একটু জোর পেল। তারপরে থিয়েটারে যে সমস্ত প্রসেস আছে, যাতে যে কোনো লোকের ক্ষেত্রেই সেটা জরুরি, যে কোনো মানে চোখে দেখা না দেখা যে কোনো প্রান্তের লোকের জন্য থিয়েটার সেইখানে অনেক বেশি কাজ করে। কেমন করে অনেকের মধ্যে একজন এসে সেরে ওঠে, শুশ্রূষা হয়, তারা হয়তো সকলের সমমিত্র হয় না, কিন্তু মানুষের মতো বেঁচে থাকার একটা অবলম্বন পায়। শিল্পে সেই অবলম্বন আছে। সেই রিঙ্কু বর্মণ নাম, সে তারপরে রক্তকরবীতে নন্দিনীর পাঠ করতো, তারপরে সব জায়গায় আমাদের বড় পাঠ করতো। তারপরে সে সমস্ত দলের দায়িত্ব নিল, তারপরে সে সংসার করলো, তার বাচ্চা কাচ্চা আছে, সে এখন একটা লিডার। চলে যাচ্ছিল কোথায়, যে অতলে তলিয়ে যাচ্ছিল, তার থেকে সে এসে একটা সংসার করছে, সদর্থক অর্থে জীবনে আছে। না না, ও একেবারে তৃপ্তিমিত্র হয়ে যায়নি, সে কথা আমি বলছি না, আমি চাই না তা হোক। আমি চাই মানুষটা মানুষের মতো বেঁচে থাকবার জন্য থিয়েটার কি কিছু করছে? কেউই কিছু করছে না, কিন্তু থিয়েটার যদি পারে করছে কি? এই থিয়েটারে এই রকম আমি আপনাদের 50 জনের নাম বলতে পারি এত বছরে, যারা প্রতি মুহূর্তে শিল্পের ভেতর যে শুশ্রূষা আছে, যে কেয়ার কথাটা রয়েছে, সেই কেয়ার দিয়েই কিন্তু তারা জেগে উঠছে, বেঁচে উঠছে, সেটা যে কোনো লেভেলেই হোক। একেবারে নিজেকে মনে করছে আমি আর কোনো কিছুর জন্য না। শিল্পের এই ভূমিকা আছে, এইটা ব্লাইন্ড থিয়েটার সবচাইতে বেশি কাজে লাগে, যেহেতু এই ব্লাইন্ডরা সকলেই আউটসাইডার, একেবারে কেউ না। আপনি কি কোনোদিন ডেকে রাস্তার একজন অন্ধকে জিজ্ঞেস করছেন, কিরে ভাই কোথায় আছিস? আপনার কজন না বন্ধু আছে? এই দেশে হয়তো 10 কোটি 15 কোটি, কোনো পরিসংখ্যান নেই। যদিও আমরা শুনি যে পৃথিবীর মধ্যে ভারত আর ভারতের মধ্যে বাংলায় নাকি সবচেয়ে বেশি দৃষ্টিহীন আছে, তাহলে এরকম 3 কোটি 4 কোটি 5 কোটি, এরা কি মানুষ না? মানুষ না। গান গাইলে মানে কৃষ্ণচন্দ্র যখন মান্নাদের মামা হয়ে গান গাইবেন, কাকা হয়ে, তখন আমাদের মনে থাকবে, 1 2 কোথাও উঠলে মনে থাকবে। আমাদের মিল্টন প্যারাডাইস লস্ট আগে লিখেছে না পরে লিখেছে, এটা লিখেই আমাদের অনেক গুগল ভাই অনেক পাতা খরচা করেছে। কিন্তু আমার বাড়ির পাশের ভাইটা, সে শুধু একটু হাত ধরলো না বলে তলিয়ে গেল ম্যান হলে, এরকমও তো হয়েছে ঢের, অন্তত আমার জীবনে তো হয়েছেই, আর আমি দেখি। তো আমার থিয়েটার বা আমাদের থিয়েটার, তার জার্নিটা প্রায় বেশিরভাগটা হচ্ছে যে অন্ধকার, সেইটা হচ্ছে দারিদ্র্যের উল্টো দিকে, সেটা অসুখের উল্টো দিকে, অজ্ঞতার উল্টো দিকে। এ কোনো সফলতার থিয়েটার না, এটা বিফল, তবুও বেঁচে থাকাটাকেই আমরা একমাত্র সফলতা বলে বোধ করি। যদি তার শিল্পের মধ্যে দিয়ে হয়ে ওঠে, তাহলে আমি শিল্পকে প্রণাম করি। যা আমি দেখতে পাচ্ছি না, তার মাঝখানেও একটা আলো আছে। এটা আমাকে একজন আমার এক কাকা, পাড়াতুতো এক কাকা শিখিয়েছিলেন। আমি একবার একটা সিনেমা হলের মধ্যে গিয়ে হঠাৎ ঢুকে পড়ে হোঁচট খেয়েছিলাম। তো কাকা বলেছিলেন যে চোখটা বুজে রাখবি, কয়েক সেকেন্ড ছেড়ে দিবি, 15-16 সেকেন্ড বন্ধ রাখার পর খুলবি যখন, তখন দেখবি অন্ধকারটাতেই অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো বোধহয় সুভাষিস এই আলোটার কথাই বলছিল, যে যখন আমরা আরেকটু ডেপথে চলে যাচ্ছি, তখন ওই অন্ধকারও আমাকে কিছু আলো ফিরিয়ে দিচ্ছে। যখন যে কারণে একটা যে ঘাস থেকে বেরিয়ে যে বট গাছের উদাহরণটা যেটা দিল, যে আরও গভীরতর মূলে যখন আমি প্রবেশ করছি, তখন ওই অন্ধকারের মধ্যে থেকেও কিছু আলো দেখতে পাচ্ছি, সেখানে উৎসারিত আলো। তো আমরা ভীষণই সমৃদ্ধ হলাম। তো অন্ধকারের মধ্যে থেকেও যে আলোটা, তার একটা ফ্লেভার আমরা পেলাম। তো আজকে দিস দ্য ফার্স্ট ডে দ্যাট আই গট ইন্ট্রোডিউসড উইথ স্যাম। His journey is very different from ours. He is from Australia, but this year the ICC cricket match was not a very friendly thing. So we must not be
remembering that thing today. So it's a very that pathetic memory. Let us forget that. So he's done. So, so his journey is very different. He was just sharing his experience with me that at first his ambition was to become a film star, to act in a film. But later he understood that no, that is it. That is not the right path for him. So later he chose to live perform on stage. That gives him very live experiences. And he has been working for a decade or more than that. So 2 decades nearly. He was working for 2 decades. He has been to many countries, especially in Japan, and he has traveled. This year he has come to Bengal and has accumulated many experiences, many kind of form. He has been through in many forms and has tried to inject those things in his performances, his productions, that he was sharing this to me. And now I am giving the mic to him, and he will share his experiences with us. So, mic is yours, Sam. Thank you. Thank you for inviting me to be on the panel. It's a pleasure to be here. And thank you, Bhumi. Thank you, Ashish. Thank you, Deepa, for having me here at the festival. It's really wonderful to be here and meet all of you. I'm having a great time. I'll try to speak without my Australian accent because I've heard it's very difficult for you to understand. Thank you for sharing your stories as well. From what I understand, it's very inspirational, and I feel very humbled to be on the same panel as you both, because I feel you're both doing very important work. And yeah, thank you. Thank you. Yeah, as Sukla was saying, 29, I started my performance journey. Before that, I was a little bit lost, maybe. I didn't know exactly what I wanted to do. In Australia, theatre is not really... Yeah, maybe I can give you a bit of an insight into the Australian theatre culture. It's not really ingrained from a young age. In primary school, we maybe see one children's theatre or go to a Shakespeare. It's not every week we will look at drama or... yes, we don't perform. It's not in the culture that much, but sport definitely is. You know, when I was in primary school, I knew the names of Shane Warne and Ricky Ponting and all these wonderful cricketers, but I didn't know Bertolt Brecht. I didn't know Jacques Lecoq. I didn't know any of these people. Shakespeare probably I knew, but that was probably the limits of my theatre knowledge at that time. So it wasn't until I was 29 I was studying a different degree in art conservation, where I repair artworks. So I got halfway through that and realized it wasn't for me, and I just took a break from university because I wasn't interested in it, which was a great privilege to be able to do. So then I saw an ad for an acting school, and it was a very small acting school, maybe 30 people, and I'd always loved movies. I'd loved films growing up, and thought I would go to this acting school and try to become a film star, act in, go on Home and Away, become the next Hugh Jackman or Heath Ledger. I'm sure these names maybe resonate. So I went to this acting school and got in, and it was accepted to this school, and I started doing acting for camera. And when we were doing it, I really found it wasn't for me. I really respect the people that can do it, but for me it's not a medium that I'm interested in. Maybe directing I would be interested in, because I feel you have a lot of artistic power when you're the director of a film, but as an actor I didn't feel I had much input into the work. And we would be filmed from this angle, and we would do that 3 times, and then they would move the camera, and we would do that 3 times again, and then from that angle, and then over my shoulder and over your shoulder, we would do the same 2-minute scene over and over again. But then acting, for the stage, I remember my very first monologue, I got up and, the lights were on and the audience was there, and
it's such a wonderful feeling you get when you connect with the audience and you feel like you did a good job and you feel like the audience have taken in something from what you've given and the audience have given something back. And it's this connection that I think drew me to theatre, and I think still for me, theatre is about connection, and that's what I pursue, really. So following that school, I kept studying and went to a university in Perth in Western Australia, where I was fortunate enough to go to Singapore, be selected to do an exchange program in Singapore, where I studied Japanese no theatre for 10 weeks, from two masters of the No form from Tokyo, from the Kanzei School of No. So they come to Singapore every 2 years and teach a term there. And this form was wonderful. It's a traditional form, one of the oldest traditional forms, and it's been passed on through generation to generation, and my teacher is a descendant of the original person who made it 600 years ago. So in that, it's very different to the theatre I make, but I take elements like the energy, like they stand still and then with one movement, you know, they have all this beautiful energy and then back to stillness again while still radiating this beautiful energy. So at that school, I made connections with two people from Kerala, and we became very good friends. And in 2019, I came across to one of their weddings, and recently, that's why I'm in India at the moment. So that was in 2019, so we've stayed in touch since then. And now, fortunately, the Australian government released some funding for India-Australia relations. So the Maitri grant, which we were very fortunate to get. I have a company, and we do physical theatre work. And so I've came to India mostly to work in Kerala. So we just finished 2 weeks working with these two people I know from Kerala, and then they will come to Australia in January to work for 2 weeks. And we're making a show, and again, it's about connection. It's broadly around the theme of passports and hellos and goodbyes and the people you meet while you're traveling and connections you make and places you fall in love with, and so that's the kind of work we're making. But yeah, one of the guys from Kerala is a Kudiyattam performer as well. Yeah, so he's a wonderful Kudiyattam performer. He's won national awards. He's performed internationally. He's worked with Ariana Manushkin in France and all these wonderful people. And so he's been working with us. So me and him both have discussed how to put these traditional forms into contemporary work. And I think we both kind of agree that to just take Kudiyattam and place it into a contemporary work would not be the right thing to do, unless it's a work about Kudiyattam. Maybe if you're doing, of course, then you would use it. But to take it and just transpose it, it doesn't make sense. So instead of doing that kind of thing, we work on how to take the craft he's learned and the elements of it and instill that into contemporary performance. So there's a lot of gesture, there's a lot of mudras. I don't know if you're familiar with this, but Kudiyattam, yeah, and a lot of eye movement. So how do we take these traditional gestures and turn them, contemporize them? And he did a wonderful job of doing that. And I think for me, as a director, I think a big part of my process is just listening to the performers, and this is what he wanted to do. Like I don't think I would ever say to him, let's put Kudiyattam in here, because it's not my place, especially as a white man with no kind of connection to the form. I think listening to the performers and him saying, I want to contemporize it, I want to use these gestures, is an okay thing to do. And I think that's a big part of my process as a director, just listening and facilitating space for the actors to show their craft. Just this morning in the workshop I conducted here, the people I worked with, they did all the work. I give them
a framework to work in, and then they come up with the material. So in an hour and a half of a workshop, they created these wonderful movement pieces that you could slot straight into a performance work, and they all did so wonderfully. And even 2 children were there, and they worked at such a high level. I was incredibly impressed. And so for me, it's just giving the performance the skills to show what they can do, because I never feel like I'm the smartest person in the room. It's I do a lot of work before I start a process, and I bring a lot of ideas. I generate a lot of ideas, but I have a lot of ideas, and you would have a lot of ideas, and so having 4 sets of ideas is much better than just me. So I exchange. Everything for me is an exchange, and I went to Japan and met Bhumi in Japan, and so I feel very privileged and very happy that. Something about the experience here in Japan. In Japan, we did Suzuki, which is a form developed by Mr. Tadashi Suzuki. So I think, to speak very briefly about it, he, in the 80s, I believe, he was working in the city, working in Tokyo, and went out of the city into this place called Toga, which is this village up in the mountains, and the Japan government gave him some funding because all the young people were leaving these villages to go to the city, so there weren't many people in Toga anymore. So he started working up there, and he has this, he thought of, dancers have training they can do, musicians have training they can do, that they can practice. Ballet dancers have a form that they can practice, but actors don't have anything that they can go to a codified form to practice daily. So he started developing this this form, which it talks about energy, it talks about the center, it talks about the breath, talks about voice, it talks about stillness and how to maintain energy within stillness. And so Bhumi and I both did this 2-week training, which ran for 10 days, 2 weeks. We had 1 day off, and it was quite intense. I enjoy it. I enjoy it a lot. I think part of me enjoying it is coming from that sports background as an Australian, where we have training on an overnight time, and we train, and there are exercises you can do to improve your your skills. So I feel the training of Suzuki improves my skills as an actor, and then I think especially in ensemble, I still use the training with my company and when we do work, and I think one of the most important part of it is learning how to be an ensemble, learning the timing of these movements and the precision of the movements. So it was a wonderful time. It was in the snow. I have very fond memories of the place. I've been twice now, and the performers there are some of the best performers I've ever seen in my life. They have a energy and a precision, and exactly what I'm talking about. They have a strength to them that I haven't experienced anywhere else in the world as yet. So I try to take elements of that in my work as well. I feel like I steal a lot of different elements from all over the place. Like the work we were doing this morning in the workshop was from an English company called Frantic Assembly, which they do physical theatre work. So I've taken that exercise and adapted it. I adapted to use in my works the Suzuki method. When we use it, I don't use that completely as Mr. Suzuki would teach it. I take that and use it in an adapted way as well. So that's kind of my method as well, and an exchange. Let me ask you that today we were talking in different languages. He was talking in Hindi, he was in Bengali, and you in English. So what is your idea of the universal language of theatre? It must have got one language, one uni-language, or do you think that kind of thing exists? So what is your idea of that kind of thing? Please share. I think so. I think a big part of why I love movement so much is
that through movement we can understand things that words can't express. And I think a big part of art is in itself we're expressing things that we don't have the capacity for with words. So I think art tries to go beyond that, because if you can say it with words, just say it, like it makes things a lot quicker. So making art takes that to the next level. And and watching the Suzuki company in Japan, I didn't understand the language. I did, and they speak completely in Japanese, but we could understand the feeling, we could understand what they're trying to evoke. And watching the show last night, the Bhumi and Deepa and the wonderful Naksha company, I could understand a lot of it. And, Bhumi afterwards said, what did you understand? I said this and this and this. And she's like, yeah, that's right, And then there are parts of, like the intricacies, of course, I couldn't understand because I couldn't understand the words. But from what they were trying to evoke, the images they were portraying, the movement they were doing, I could understand a lot of it. And I think it's about the feeling that they give to me and they give to the rest of the audience. And I think that's the universality of it. ये आप भी थोड़ा बताइए, जो यूनिवर्सल लैंग्वेज होता है थिएटर का, कि कोई लैंग्वेज है ही नहीं यहाँ पे, कोई हिंदी नहीं, कोई बांग्ला नहीं, कोई इंग्लिश नहीं, कुछ नहीं है यहाँ पे, खाली थिएटर का जो लैंग्वेज है इसके बारे में आप कुछ आपका जो आइडिया है वो शेयर कीजिए। लैंग्वेज तो जैसा कहा आपने कि थ्रू मोमेंट एक्सप्रेशन हमारी बॉडी बहुत कुछ एक्सप्रेस कर सकती है, वर्ड्स की ज़रूरत नहीं है। थिएटर का जो लैंग्वेज है उसमें वर्ड्स ज़्यादा ज़रूरी नहीं। हमारा जो इंडियन थिएटर है ये बहुत ज़्यादा वर्बल है। हम लोग जिस भाषाओं जिस शैलियों में काम करते हैं, भाषा प्रधान हमारा थिएटर है। पर अगर यूनिवर्सल थिएटर की बात करें तो शब्द कोई मायने नहीं रखते हैं एक अभिनेता के लिए। उसका बॉडी वो जहाँ पर खड़ा है वो कुछ भी अगर बॉडी से मूवमेंट करता है वो एक भाषा है, तो वही यूनिवर्सल भाषा है, वही सब समझ सकते हैं। एक भाषा पे एक लैंग्वेज, अगर हम इंडिया की बात करें हमारी अनेकों भाषाएं हैं, हम अलग अलग भाषा में एक्सप्रेस करते हैं। पर अगर यूनिवर्सल लैंग्वेज को देखें तो वहाँ कोई वर्ड्स भाषा के ऊपर चला जाता है वो। सो एक्टर के लिए उसके बॉडी, उसका एक्सप्रेशन, उसकी मूवमेंट वही भाषा है और उसी से हम एक्सप्रेस कर सकते हैं। हाँ, मेरा भी कुछ ऐसे एक परफॉर्मेंस बनाने का सोच रहा हूँ कि जिसमें जो शब्दों से परे हो, इसमें भाषा की ज़रूरत ना हो। हाँ, ज़रूरत ही नहीं। ऐसे बहुत सारे परफॉर्मेंस अभी इंडिया में भी बहुत सारे लोग इस तरह का काम कर रहे हैं कि इमेजेस के ऊपर बेस्ड और बहुत सारे अलग अलग चीज़ों को लेके, अलग अलग प्रॉप्स को लेके वो एक स्टोरी क्रिएट करते हैं। तो उसका एक तो उसमें लैंग्वेज का बैरियर नहीं होता, कोई लैंग्वेज नहीं होती। कहीं भी अगर सपोज इंडिया की बात करो तो इंडिया में भी बहुत सारी ऐसी जगह हैं जहाँ पर लोग हिंदी नहीं समझते हैं, बहुत सारी जगह हैं जहाँ पर लोग इंग्लिश नहीं समझते हैं। तो अगर इंडिया में ही ट्रैवल करना हो तो अगर इस तरह का कुछ परफॉर्मेंस हो तो मैं कनेक्ट कर सकता हूँ हर एक जगह। तो अगर इंडिया के बाहर की बात करें तो भाषा तो एक बैरियर आएगा ही, तो भाषा के ऊपर जाने के लिए इसी तरह की जो इस बैरियर को क्रॉस करने का यही एक ज़रिया है कि भाषाओं को छोड़कर जो एक्टर की जो अंदर की भाषा है, अभिनय की भाषा है, उसी को लेकर सामने लेकर आ सकते हैं विदाउट वर्ड्स। ভাষাটা কিভাবে মিলবে, এই ভাষাই তো সমস্যা সবচেয়ে, মানে কানেক্ট করতে পারা যাচ্ছে না। এটা একটা জটিল প্রসঙ্গ তো বটেই। এমনিতে একটা এসপারেন্টো আছে না, এসপারেন্টোতে সব দেশে সব ভাষা মিলিয়ে বলে বাদলদা খুব চর্চা করতেন এটা, বাদল সরকার, তার লেখাও আছে, বইও আছে। কিন্তু আমরা যে থিয়েটার কথা একটু আগে বলছিলাম যে অন্ধকারে থিয়েটার বা একেবারে দৃষ্টিহীন মানুষের থিয়েটার, সেইখানে একটা চমৎকার জিনিস আছে। দেখবেন যে বাড়ির লোকেদের সাথে আপনি যখন থাকেন তখন লাইট অফ হয়ে গেলে আপনাকে খুব চেঁচামেচি না করলেও কিন্তু আপনি বোঝেন কোনটা আপনার মা, কোনটা আমার বাবা, মা এখন কেমন আছে। মানে তার জন্য যে দেখতে পাচ্ছে সেও যে আপনার লোক, তাকে আপনি ঘরে ঢুকেই বুঝতে পারবেন মা আজ ভালো আছে না খারাপ আছে। ওরে আমি খারাপ আছি বলে পুরো ফিরিস্তি দিতে হয় না। তেমনি আবার আপনাকেও মা তাই দিয়ে বলছে।
এই যে মা শিশুকে বুঝছে বা স্বামী স্ত্রীকে বুঝছে, সন্তানকে বুঝছে, খুব কাছের মানুষের দেখবেন অনেক দিন ধরে যদি চেনা জানাটা থাকে তাহলে কিন্তু অনেক কথা বলতে হয় না, তাহলে বোঝবার জন্য একটা অবকাশ, একটা ফ্রি জায়গা থাকবে। মানে ব্লাইন্ডরা ছুঁয়েই বুঝতে পারে। অন্ধকারের নাটক, যেমন আমরা রাজা নাটককে বলি, সে রাজা নাটকে এমন একটা জায়গা আছে, বলছে এই জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যা ছুঁয়ে পাওয়া নয়, যা চোখে দেখে পাওয়া নয়, যা আর কি খুব শব্দ করে পেতে হবে তা না, সবটা উপলব্ধিগতভাবে পাবে। কিন্তু উপলব্ধিরও তো একটা স্তর থাকে, সেই স্তরে দেখবেন যদি থিয়েটার যারা করবেন আর যারা শুনবেন, মানে আমরা যতক্ষণ ধরে যত কথা বলছি সবাই যে আমাদের কথা শুনছেন তা নয়, কিন্তু তার নিজের কথাটাও ভাবছেন অথবা অন্য কোনো কর্ম করছেন। এই যে কে কাকে মন দেবে তবে তো শুনবে। ভাষা যখনই আসবে তখন বাংলা, ইংরাজি, হিন্দিটা বড় কথা নয়, এমনি কোনো কথাই যদি না বলেন, আপনি যদি আমায় ভালো করে দেখেন আর আমি যদি আপনাকে দেখি যে আমি কথা বলছি আর আপনি নিজের মধ্যে কথা বলছেন, তাহলে আপনার প্রতি আমার যা শ্রদ্ধা থাকবে, আর আপনি কিছুই করছেন না, ঈশ্বরের দিকে ভক্ত তাকিয়ে থাকে, কি কথা হয়? কোনো তো কথা হয় না, কিন্তু অনন্ত মাইলের পর মাইল বসে আছে। এই দেশে আছে কিন্তু সেই রকম। তাহলে এই দেশে না কথার দেশে বাউল, আউল বাউল ফকিরেরা বলে যে যা নেই দেওভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে, সব এইখানে আছে, কিন্তু পরস্পরকে বোঝবার সময়, অবকাশ, অবসর আছে কি? ভাষা যে বুঝবে, ভাষা মানে আমার এই মুখের কথাটাই তো শুধু আমার ভাষা না, এটা তো বাইরের অংশ, কিন্তু ভেতরে যে কান্নাটা আমি কাঁদছি সেইটা আপনি টের পেলে তবে তো এইটা দিয়ে বুঝবেন। এটা ইংরাজি, বাংলা, হিন্দিতে অসুবিধা। আমরা বিদেশি ছবি দেখি কী করে, সব যে আমরা জার্মান ছবি দেখে জার্মান বুঝছি তা নয়, কিন্তু আমাদের কিন্তু অসুবিধা হয় না, ওদেরও অসুবিধা হয় না আমাদের দেশ। তাহলে যখন সত্যিকারের মনগুলো দেখা যায়, অর্থাৎ একটু বেশি যত্ন থাকে, যত্ন থাকলেই অর্থাৎ আপনি বুঝতে চেষ্টা করলে বুঝতে পারবেন, কিন্তু আপনি বোঝার ধার দিয়ে যাচ্ছেন, ওটা তো স্প্যানিশই হচ্ছে, দরকার নেই, তা দিয়ে কিন্তু কিছুতেই কিছু হয় না। কিন্তু একেবারে কিছুই বোঝা যায় না এরকম কিন্তু কখনোই হয় না। খিদে, যৌনতা, পৃথিবীর যে আদিম বিষয়গুলো, তার ভাষা তো সর্বত্রই এক। তা বোঝবার জন্য আলাদা করে, মানে ফ্রান্সের ছেলে মাকে খেতে দেওয়ার জন্য কাঁদছে, নিশ্চয়ই একটা অন্য টোনে কাঁদে না, সি সার্পে ও এরকম করছে না নিশ্চয়ই। অথবা এই যে যে অন্য দেশে গ্রিসের বাচ্চা, সে তার জন্য কাঁদছে কোনো একটা জিনিস, তার প্রেমিকার দিকে তাকাচ্ছে, তা বোঝবার জন্য সে নিশ্চয়ই এমন কিছু করছে না, মানে জুতো দেখালে ভালোবাসা, এরকম আমরা দেখিনি কিন্তু। তাহলে গোটা পৃথিবীতেই সাধারণ আদিম বিষয়গুলোর চলন বা চলাফেরাগুলো, তার কিন্তু একটা রেশ আছে, একটা সুর আছে, তাই তো সকলের সাথে সকলের মিল হয়। তাহলে মিল হবে কেন? এই যে আমরা ওর কথা শুনছি, ও আমাদের কথা শুনছে, সব আমরা বুঝতে পারছি না, কারণ বোঝবার অভ্যেসটা চলে গেছে তাই। কিন্তু আমাদেরকে একটা ধারণাও হচ্ছে না, আমাদের ধারণাও হচ্ছে, কিন্তু একেবারে সবটাই যে বুঝতে হয় তা না। প্রেসিডেন্সি কলেজের পাশ দিয়ে আপনি গেলে বুঝবেন যে এইটা, আর যাই হোক আপনার নৈহাটি বঙ্কিম কলেজ নয়, তাই না? কোনটা যে কি, মানুষটাকে দেখলে যেমন বোঝা যায়। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে লোকে চলে যায়, কত হুদুমুদু লোক থেকে শুরু, কত বড় লোক এমনি হাত উঠে যাচ্ছে। তাহলে কিসে? তার মানে তার একটা চেতনায় আছে বা অবচেতনে আছে, সেই সম্পর্কে হয় একটা শ্রদ্ধা বা একটা কিছু ভাব আছে। তাহলে ভাব তৈরি করবার জন্য একটা অবস্থা, একটা সময় দিতে হবে, কিন্তু কারুরই কোনো সময় নেই। তো ভাষা মানে শুধু মুখের ভাষাটার কথা আমি বলছি না, মুখের ভাষা তো বটেই, এই জায়গাটা দরকার হবে না যদি এই আমরা 4 দিন এখানে এই কথাই আমরা যা বলছি তাই আমরা বুঝিয়ে বলবো, যা বললাম তাই বলবো, সবাই জলের মতো বুঝতে পারেন। আমাদের 4টে দিন সঙ্গ করতে হবে, আমার সাথে লাকির, আমার সাথে ওর, আমরা যে একসাথে করে আমি ওর সাথে থাকলাম, এটা যদি করা যায় তাহলে পৃথিবীর সেরা যে নাটক, সেই নাটক একটা দেখার আমার অভিজ্ঞতা মনে আছে। গোর্কি থিয়েটার রবীন্দ্র সদনে এসেছেন ওদের দল, পৃথিবীর শ্রেষ্ঠ নাটকের দলের মধ্যে একটা নাটক করবে। ও হচ্ছে তারা একটা করেছিল খানুমা, আর একটা হচ্ছে 3 সিস্টার, চেকবের নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটকের একটা নাটক করছে যারা, তারা ওরকম। এবার উৎপল দত্ত রয়েছেন, সেদিন দেখছেন। আমরা তখন বীর সৈনিক সবে
আমরা জীবন দান করব বলে এসেছি। প্রথম কাজ পেয়েছি, নান্দিকা নিয়ে এসেছিল যেহেতু, আমার কাজ ছিল গেটে দাঁড়িয়ে থাকা, কেউ যেন প্যাকেট না নিয়ে ঢোকা বেরোনো না করে, কারণ ওই যে প্রেক্ষাগৃহে খাওয়া যায় না, সেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। তখন আমি মনে করছি এটা একটা ক্ষুদিরামের মতো দায়িত্ব, বোমা ফেলতে হবে, মানে বিরাট একটা কাজ, কেউ যাবে আসবে না। কিন্তু উৎপলবাবু এসেছিলেন সেদিন, অবশ্য একটু ঘটনা অন্য ঘটেছিল। ওর পাটা একটু ব্যথা ছিল, উনি ভেতরেই থাকবেন। আর ওনার মেয়ে বলছেন যে, ও আমাদের বন্ধুস্থানীয় ছিল তখন, যে বাবার পায়ে ব্যথা, বাবা বেরিয়ে খেতে পারবে না, বাবা জন্য ভেতরে যাবে। আমি বললাম না, বাবাই হলো যাই হলো, নিয়ম সকলের। তারপরে কিছু অসুবিধা হয়নি, কিন্তু উৎপল তো বেরিয়ে আসছেন, আমাদেরকে তাকানো নেই, মানে যেমন করা। কিন্তু ওনার মেয়ে বারবার বলছিল, বাবা ওই হচ্ছে সুভাষীর, ওই সে বলেছে। কিন্তু উনি এলেন, বাইরে দাঁড়িয়েছেন, বোধহয় পায়ে ব্যথা ছিল তো এতটা আসতে হয়েছে রবীন্দ্র সদনের ভেতর থেকে বাইরে। তখন একজন ভদ্রলোক এসে সালতামামি করার জন্য উৎপলবাবুকে বললেন যে, কি নাটক হচ্ছে, তাই না উৎপলদা, দেখুন দেখুন লোয়ার ডেপথ করছে, কী করছে। বলছে ভালো লাগছে না আপনার? না 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 লাগছে না। আরও খুশি করার জন্য, আপনার যে লোয়ার ডেপথ দেখেছি, উৎপলদার সঙ্গে সঙ্গে বলে না, আমার নিচের মহল নেই। এইবার দিয়ে তারপরে আবার যখন সেটাও একটু জেস্টার করে যা দেখালেন, সেটা উৎপলদত্তীয় একবার অনুকরণ। এবং তারপরে যখন বললেন যে না, মানে আপনারা যত ভালো করেছিলেন, সেই যে একটা আমরা দেখেছিলাম, সেই যে একটা ব্যাপার স্যাপার, তখন উনি বললেন, তুমি নাটকটা পড়েছো? বললেন না। কারা নাটক করছে জানো? ঠিক, হ্যাঁ, মানে ওই তো ইয়ে থেকে, মস্কো থেকে এসছে, কিন্তু আপনার মতো না। বলছি পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকারের নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটকের দল করছে, আর তুমি নাটকটা পড়োনি, তুমি তো কিছুই করোনি, তো তুমি এত কথা বলছো কোথা থেকে? তাহলে তুমি আগে ওগুলো করে এসো, তারপর ভালো মন্দ কী বিবেচনা করবে। ভাষাটার কোনো অসুবিধে নেই, সেই নাটক আমরাও দেখছিলাম, অসামান্য, রাশিয়া কে বোঝে, কিছুতেই কিছু বোঝবার উপায় নেই। কিন্তু ওই নাটকের দৃশ্য এখন আমি ভুলিনি। মানে তারপরে থ্রি সিস্টার পড়া, জানা টানা, সেসব তো অনেক পরের কথা। তাহলে ভালো নাটক হলে অন্যান্য প্রদেশের নাটক যে আমরা জাতীয় নাট্যমেলায় দেখতে শিখেছি, তার কি সব কথা আমরা বুঝতে পারছিলাম? কিন্তু সেই সমস্ত দেখেই আমরা কিন্তু বড় হচ্ছিলাম, বুঝতে অসুবিধে হচ্ছিল না। তার মানে বোঝার একটা মন দুপারেই থাকতে হবে। রবীন্দ্রনাথের লাইনটা হচ্ছে, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাহিবে ছাড়িয়া গলা, অন্যজন গাবে মনে। তো সুভাষিসদা বললে যে কোনো জিনিসই আমাদের একটু অন্যরকম লাগে, সুভাষিসদা একটা অন্য প্লেনে নিয়ে গিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু এইটার প্রসঙ্গ ধরেই সুভাষিসদা তোমাকে একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে, তাহলে যদি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা এরকমই হয়, তাহলে প্রায়োরিটি কোনটা থাকবে? মানে টেক্সটটাতে থাকবে না অ্যাকশনসের ওপর থাকবে? ধরো এই 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 জায়গাটা একটুখানি খুব জানতে চাই, এই প্রসঙ্গটা ধরেই জানতে চাই। হ্যাঁ, মানে এরকম তো হবে, যে যার নিজের মায়ের গল্প নিজে বলতেই সবচাইতে ভালো পারবে। এইবার আমি যদি ফরাসি মায়ের গল্প বলছি না তো, যে যার নিজের ভাষায় যদি কথা বলে, তাহলে নিজস্ব মাটিটা তার জীবন চলন বা ধর্মের ভেতরে এমন করে আছে, সব দেশই তাই করে। মানে এতদিনের শিল্প সাহিত্যের ইতিহাস তাই তৈরি হয়েছে। মানে আমরা কি করে শেক্সপিয়ার চর্চা করব, তার আগে তো নিজেদের মতো করেই করব। মানে শেক্সপিয়ারই করি বা যাই করি, তো ওই নিজে যে করছে, আমার ধারণা সেইখানে শরীরটা মানে পরের বিষয়, শরীর এসে পড়বে, আগে তো বিষয়, আগে তো আমি জানবো আমাদের সম্পর্ক কি। আগে ঠিক হয় সম্পর্ক, তারপর হয় সম্পর্কের ভাষা। মানে আমি তোমাকে কি চোখে দেখছি, সেই অনুযায়ী তোমাকে আমি সম্বোধন করি, তাই না? তাহলে সম্পর্ক অনুযায়ী আমি তুমি বলবো, আপনি বলবো, না কি কিছুই বলবো না, সেটা নির্ভর করে কে কাকে কি সম্পর্কে দেখছে। সম্পর্ক থিয়েটার বা শিল্পের গোড়ার জিনিস। সেই সম্পর্কের নিরিখেই কিন্তু এই যে গোটা পৃথিবীর সাথে কি আমি সম্পর্ক চাইছি? আজকে যা প্রশ্ন ইন্দ্র তুলেছে, তাতে তো এই কথাই যে আমার একাকে আমি এই সকলের সাথে মিলিয়ে নেওয়ার জন্য কি ভাষা অবলম্বন করব। এখন তার আগে চাইছি যে আমার সাথে এই সম্পর্ককে আমি বিশ্বাস করি। যদি বিশ্বাস করি, তাহলে একটি অচেনা মেয়েকে একটি অচেনা ছেলে চেনে না, জানে না, এদেশ সেদেশ যে কোনো জায়গার হতে পারে, তো সে তাকে ভালোবাসে সব একবারে টেক্সট বুকলেট নিয়ে নাকি? আচ্ছা আচ্ছা, তুমি তোমার পিএইচডি দিয়ে দাও, তোমার উপর রিসার্চ করে নিই করি, এভাবে হয় নাকি? যে যাকে ভালোবাসে সে আপনিই বাসে, সে যে কেমন করে, তার বিজ্ঞান যেমন তৈরি হয় না, তেমনি শিল্পের গূঢ় তত্ত্বের কথাটাও
কিন্তু ব্যাখ্যা করে আমরা অনেক বলবার চেষ্টা করার পরেও এরকমই থেকে যাবে, অনেকটা অধরা, অনেকটা অচেনা। শুধু একবার বলতে হবে চাই, তা যদি না বলা যায় তাহলে তো অন্য জায়গায় কিছুই পাওয়া যাবে না। तो लाकी जी आपको क्या लगता है कि ये टेक्स्ट ज़्यादा इम्पोर्टेंट है ये एक्शन, ये यूनिवर्सल कम्युनिकेशन के लिए थ्रू थिएटर वी आर ट्राइंग टू कम्युनिकेट, सो व्हाट इज मोर इम्पोर्टेंट, एक्शन और द टेक्स्ट? नहीं, टेक्स्ट अपनी जगह है, टेक्स्ट की जो वैल्यू है, जो उसका इम्पोर्टेंस है, वो अपनी जगह पे है। पर आप जो क्वेश्चन कर रहे हैं यूनिवर्सल लैंग्वेज के लिए, तो कई बार मतलब सपोज़ मैं अपनी बात करूं तो मुझे कई बार ऐसी प्रॉब्लम आती है ट्रैवल करते समय कि मेरे टेक्स्ट को, मेरी भाषा को लोग नहीं समझते। तो वहाँ पर अगर भाषा छोड़ देता हूँ तो मेरा जो ओरिजिन है वो कहीं दिखता नहीं। अब अगर आप इसको यूनिवर्सल लैंग्वेज की बात करें तो वहाँ टेक्स्ट नहीं होगा, टेक्स्ट को छोड़ना पड़ेगा। टेक्स्ट को छोड़ने के बाद ही आप वहाँ तक पहुँचेंगे। सपोज़ आप यहाँ से किसी दूसरे देश में जाके परफॉर्म कर रहे हैं, वहाँ बंगाली कोई नहीं समझते, तो आपको ओरिजिन जो आपका टेक्स्ट है उसको छोड़ना पड़ेगा वहाँ पर। और अगर आप उसको छोड़ देते हैं तो जो उसका ओरिजिनल जो उसकी आपकी ओरिजिनल जो सेंस है वो नहीं पहुँचती। सो आई बिलीव दैट if we are talking about text and the universal language, somehow we have to think beyond text somehow. Thank you. Please, you express your idea about that. What is more important, the action or the text, regarding the communication, regarding the universal language of theatre, please? For me, it's action, without a doubt. It's I could listen to a podcast in Bengali or Malayali and not understand anything and not take anything away, but I could watch a dance by a West Bengali dance company or any company in any language and take and get some of the feeling, get some of the emotion, some of what they're trying to convey. Yes, for me, but text as well, you know, has to have action as well, behind, beneath it, underneath it, because anybody who can read English can pick up Shakespeare and read Macbeth, but if they don't know what they're saying, if they're not putting the correct action behind the words, the correct intention, then it's, and you know that intention can change. You know, there's 1,000 different ways you can say a line. So action with text is important for me. Yeah, so action is. থ্যাংক ইউ। আচ্ছা, এই সব কথা বলতে বলতে আমাদের মধ্যে এসে পড়েছেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ইজেডসিসির অন্যতম কার্যকরী উচ্চপদস্থ আধিকারিক, আমাদের সবার প্রিয় অভিজিৎদা। তো একটু অভিজিৎদা এসেই পড়েছেন, আমরা একটু অভিজিৎদার সঙ্গে, উৎসবটাতে উনি একাধিকবার এসেছেন, আমাদের সকলেরই বন্ধু মানুষ এবং থিয়েটারের বন্ধু মানুষ সর্বোপরি, সমস্ত থিয়েটারের জায়গাতেই ওনাকে পাওয়া যায়। তো ওনার কথা আমরা একটু শুনে নেবো এখানে। আমার কথা বিশেষ কিছুই নেই, আমি প্রত্যেকবার এসে যেটা বলি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এই ধরনের কাজের সঙ্গে সবসময় ছিল, আছে এবং থাকবে। সংক্ষিপ্ত এবং তীব্র সমর্থনের কথা, এর চেয়ে বড় কথা আর কিছু হতেই পারে না। যে কোনো উৎসবের পক্ষে এটাই সবচেয়ে আশার জাগিয়ে তোলে। তো আমাদের এই সান্ধ্য যে আলোচনাটা, সেটা আপাতত এখানেই আমরা শেষ করি এবং আমরা পরে নাটকের দিকে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো। I just want to know from you that whether is it going to be important to present a theatre through choreographic physical action, a single person's physical action or a choreographic presentation, a physical movement, which is more important or what is more communicative? A single presentation or a chorus performing together? That's a very interesting question. I think even within a chorus, you have individuals, and then they have to speak out. They have to come out of the chorus.
So I think, you know, a chorus is made of individuals, and that's a bit of a cop out of the question, isn't it? It's a, And that I have already asked him, that a choreographic presentation during a particular moment is very communicating and very what can I say? It's not a very usual, uncommon thing. yeah, I haven't done any solos personally. I've done one for myself, but I work with ensemble, and I find there can be very powerful moments with everyone doing the same action, but also equally powerful is everyone doing the same action up there and one person doing the same action down here. So that conveys something. Yeah, who is this one person? Tells a story. More impact, you think? In your view? It's such a, you know, for each scene, for each story, for each moment, different things are necessary. So 10 people telling a story is completely different to one person telling a story. So both can be very impactful. I think saying what is the most impactful is difficult. It's difficult to say because it depends what story you're trying to tell, what picture you're trying to convey on the stage. If you want to convey loneliness, you can do it with an ensemble, of course, but you can also do it with one person. So it depends on the text, yeah. It depends on the text. To speak bluntly, from works I've seen, I prefer works with a lot of people. I think a lot of people can have more impact than a single person on stage. Yeah. আর কিছু বলবে তুমি? না, ঠিক আছে। তাহলে ধন্যবাদ আজকে সকলকে, যে আমরা একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে গেলাম। অনেকগুলো প্রশ্ন উঠে এলো, সেই প্রশ্নগুলোর সমাধান পেলাম, উত্তর পেলাম, প্রশ্নের পিঠে নতুন নতুন প্রশ্ন উঠে এলো, এবং আমরা অ্যাকচুয়ালি সভাটা আমরা 3টে ভাষায় করলাম, বাংলা, হিন্দি এবং ইংরেজি। সেটাও খুব ইন্টারেস্টিং, এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম যে থিয়েটারেরও একটা নিজস্ব ভাষা হয়, যেটা সুভাষিস দা বলছিল যে দিনের শেষে একটা মা এর জন্য যখন একটা বাচ্চা কাঁদে, সেটা কি আর কোনো ভাষা হয়? সেই ভাষাটা কোথাও একটা মিশে যায়। এইটার বা কারোর জন্য একটা প্রেমের অনুভূতি, সেটা চাহনিত হয়ে যেতে পারে, সেটার জন্য আলাদা করে ভাষার। ফলে এইটুকুই আমরা থিয়েটারের মধ্যে দিয়ে পেতে পারি। তো সুন্দর একটা সেশন আমরা দেখলাম।